ওকে, আমরা Laravel ব্যাচ 9 এর ক্লাস নাম্বার 7 এর আলোচনায় আছি। Laravel এর উপরে আজকে তৃতীয় ক্লাস, তাই না? প্রথম ক্লাস ইনস্টলেশন, দ্বিতীয় ক্লাস মাস্টারিং, তৃতীয় ক্লাস অথ, রাইট? বাট অথেন্টিকেশনটা একটু এক্সটেন্ড হবে, পরের ক্লাসেও কিছু অংশ আমরা অথ নিয়ে কাজ করব এবং ওই ক্লাসে আবার ক্রুডে শুরু হবে। নেক্সট ক্লাস। তো অ্যাপ্লিকেশন কয়েক ধরনেরই হয়, হ্যাঁ, বেশ কয়েক ধরনের অ্যাপ্লিকেশন হয়ে থাকে। বলছিলাম যে আমরা ওয়েবের জন্য যেগুলো বানাই, এটা ওয়েব অ্যাপ্লিকেশন একরকম, আবার ওয়েবসাইট ভিন্ন আরেক রকম, রাইট? দুইটা আলাদা টাইপ আমরা বলতে পারি। ওয়েবসাইট একটা, আবার ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু আরেকটা পার্ট। অ্যাপ্লিকেশন যে লাইক যেটা আমি বলছি যে ওয়েব বেসড স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? তো যেখানে একটা অ্যাক্সেস পয়েন্ট আছে, সেই অ্যাক্সেস পয়েন্ট দিয়ে সবাই ঢুকতে পারে এবং ভিন্ন ভিন্ন ফিচার তারা পায় তার অ্যাক্সেস লেয়ারের উপর বেস করে, সেটা অ্যাপ। তো সেখানে একটা অথেন্টিকেশন লেয়ারের দরকার এবং অথের প্রয়োজন পড়ে। সো Laravel বলেন যে Laravel দিয়ে কিন্তু ওই যে বি এ ওয়েব আর্টিসান কথাটা বলা আছে এবং ওখানে অ্যাপসকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছে। সো তারা কিন্তু একটা অথেন্টিকেশন সিস্টেম ডেভেলপ করেছে, এটা অথ সিস্টেম বলা হয়ে থাকে, অথ সিস্টেম ডেভেলপ করেছে। বাট আমরা যখন কোনো ওয়েবসাইট বানাতে যাই, ওই ওয়েবসাইটে কিন্তু একটা অথ দিয়ে সব ম্যানেজ করা যায় না, কারণ ডিজাইন পার্সপেক্টিভ বলেন আর ইউজার পার্সপেক্টিভ বলেন টোটালি ভিন্ন জিনিস। ইউজার ইন্টারফেস যেটা ওয়েবসাইট সেটা টোটালি ডিফারেন্ট, আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। আপনি একটা অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কিন্তু আপনি সবাইকে স্যাটিসফাইড করতে পারবেন না, রাইট? একই ডিজাইন কনসেপ্ট থেকে আপনি লজিক ইউজ করে এক একজনের জন্য এক ধরনের ভিউ আপনি ক্রিয়েট করতে পারবেন না। সো ওয়েবসাইট হলে দুইটা অথের প্রয়োজন পড়ে, একটা ইউজার অথ আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথ, রাইট? না, আপনি সেভাবে কন্ট্রোল করতে পারবেন না, আপনার মানে ব্যাপক প্রবলেম ক্রিয়েট হবে, এটা পসিবলই না। সহজ কথা, আমার চারটা আমি তো রোল অনুযায়ী হচ্ছে ডিফাইন করব যে আমার কে কোথায় যাবে। আমার যদি একটা অ্যাডমিনিস্ট্রেটর থাকে, একজন সাবস্ক্রাইবার, একজন কাস্টমার, আমি ওয়ার্ডপ্রেস ওইটাকে অ্যাপস বলবো, সাইট বলবো না, ওয়েবসাইট বলবো না, ওইটা অ্যাপস। ওইটার জন্য তো বললাম আলাদা। হ্যাঁ, অ্যাপসের একটা অ্যাক্সেস পয়েন্ট থাকবে, দেন আপনি অ্যাক্সেস পয়েন্ট দিয়ে সবাইকে ঢুকে তার রোল অনুযায়ী আপনি তাদের দেখাবেন, ফিচার দেখাবেন। বাট আমি ওয়েবসাইট বলছি, সেক্ষেত্রে একটা অ্যাডমিন থাকবে, ওখানে অনেক ধরনের লেয়ার থাকতে পারে। আমি যদি বলি একটা আমি ই কমার্সই বানাবো, তো ই কমার্সের যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল বানাচ্ছি, সবাই কি সবকিছু পাবে? ওনার, অ্যাডমিন, ম্যানেজার, সাপ্লায়ার, রাইট, অর্ডার প্রসেসর, অথবা যে এন্ট্রি করছে প্রোডাক্ট, সবাই তো সব ধরনের অ্যাক্সেস পাবে না। তো ওখানে আপনি লেয়ার ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই, বাট ওটা একটা অথ সিস্টেম। বাট আমি যখন ওয়েবসাইট বানাচ্ছি একটা ই কমার্সের, ওই ই কমার্সের অ্যাকাউন্ট থাকে না, কাস্টমার অ্যাকাউন্ট, ওর সাথে কি আপনি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলকে মেলাতে পারবেন? ডেফিনেটলি নট। সো আপনার দুইটা অথ লাগবেই যখন আপনি ওয়েবসাইট কনসেপ্টে যাচ্ছেন। সো একটা আপনাকে বানাতে হচ্ছে, একটা আপনি Laravelটা ইউজ করতে পারছেন। বাট যখন আপনি অ্যাপস বানাচ্ছেন, তখন কিন্তু এক Laravelের অথ দিয়ে আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। I don't know latest ভার্সনটার কি অবস্থা। লাস্ট ভার্সনটাতে কিছুটা লিমিটেশন আছে Laravel অথের, সিকিউরিটিতে কোনো প্রবলেম নেই, বাট সেশন ওরিয়েন্টেড একটা প্রবলেম Laravel অথে দেখা যায়, রাইট? ব্যাক বাটন প্রোটেকশনটা ঠিকঠাক মতো কাজ করে না, রাইট? সো ঠিকঠাক মতো কাজ করে না, সেটা হচ্ছে একটা ব্যাকড্রপ। বাট আমরা এটাকে খুব বড় একটা ইস্যু যে সেটা মনে করছি না, বাট এটার প্রোটেকশন বা সিকিউরিটি লেয়ার ভেরি হাই। আমরা অথ সিস্টেমটা যখন দিতে যাব, আমরা ফর্মকেই সাবমিট করে ডেটাটা কিন্তু ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে নেওয়ার চেষ্টা করব। দ্যাটস ওয়াই যেটা হবে যে আমাদের আজকে ফর্ম যে ভেন্ডরটা, সেটা ইনস্টল দিতে হবে ফার্স্ট। আর ল্যারাকাস থেকে সুন্দর করে ডেসক্রাইব করা আছে যে কিভাবে আপনি ফর্ম ভেন্ডরটা ইনস্টল করবেন। আমি যদি HTML ফর্ম ইউজ করি, সেটার সুবিধা কি? ফর্ম ভেন্ডরটার সুবিধা হচ্ছে যে অটোমেটিক CSRF টোকেন জেনারেট করে, এক নম্বর। দুই হচ্ছে যে HTML ফর্ম ভেন্ডরটা ইনস্টল থাকলে আপনি তার ফাংশনালিটি দিয়ে HTML এর ব্লেড সিনট্যাক্সে ফর্ম এলিমেন্ট গুলো ডেভেলপ করে নিতে পারেন, যেটাতে অ্যাকচুয়ালি মানে সিকিউরিটি হ্যাম্পার করা ডিফিকাল্ট। আপনি যখন র HTML সিনট্যাক্স ইউজ করে, যদিও এটা
পার্সওয়ে আলটিমেটলি কি হয়, HTML এ যখন ব্রাউজারে আসে তখন পিওর HTML ই হয়ে যায়, বাট ওখানে ইনজেক্ট করাটা বা যে কোনো ধরনের হ্যাম্পার করাটা ডিফিকাল্ট। আমি নর্মালি CSRF টা হিডেন এ নর্মাল HTML ফর্ম দিয়েও সেটা করতে পারি, বাট সিকিউরিটি পারপাস ল্যারাভেলের সাজেশন অনুযায়ী ল্যারাকাস্টের ফর্ম ভেন্ডরটা ইউজ করাটাই ওয়াইজ। কারণ আমি যখন পরবর্তীতে মাল্টি লেয়ার কোনো মানে বা মাল্টিপল কোনো অ্যারে পাস করতে যাব তখনও তারা কিন্তু ফ্যাসিলিটি দিয়ে থাকে। এই জন্যই ওই ফর্ম ভেন্ডরটা ইউজ করতে বলা হয়ে থাকে। ওকে, তো ওকে নাইস। তো আমি আমাদের সিস্টেমটাতে এটা একটু ডেভেলপ করে নিচ্ছি। স্টার্ট করেন লারাভেল জাম্প স্টার্ট করেন, ইন্টারনেট কানেকশন দেখে নেন। আমরা ভেন্ডরটা ইনস্টল দিব। ভেন্ডরটা ইনস্টল দিব কিভাবে, প্রসেসটা বলে দিই। প্রত্যেকেরই এটা করতে হবে, আদারওয়াইজ আমরা প্র্যাকটিস করতে পারবো না ক্লাসে। আপনি মেশিনটা খুলে বসে যান, প্রজেক্ট কারোর কাছ থেকে নিয়ে নেন, লারাভেলের প্রজেক্ট ফ্রেশ, হ্যাঁ, বা যতটুকু করা ততটুকু নিলে হবে। মেশিন আপডেট হচ্ছে, পাশেরটাতে বসে অথবা যে সামনেরটাতে আসেন, এটাতে আসেন। এই যে চার্জার এর পেছনে ইয়ে আছে, দেলোয়ার, এটা থাক, এটা আপাতত খোলাই থাক। আমরা কি কোনটা ইউজ করছিলাম আপনাদের জন্য? ব্যাচ 9, বাট ওকে, আমরা PHP 7 ভার্সনটা ইউজ করছিলাম, রাইট? দেখেন, আমি Laravel 5.4 ফর্ম ভেন্ডর ইনস্টলেশন যদি দেই, এটা ল্যারাকাস্টের যে ইউআরএলটা আছে, ইনস্টল Laravel 5, start on Laravel 5 writing form vendor form বলে ভুল হবে, HTML টা দেই। HTML এর মধ্যে সবকিছু আছে। কোনটা? HTML class without composer install package dependencies, তাই না? আমরা ল্যারাকাস্টেই যাই, ল্যারাকাস্টে গেলেও ডকুমেন্টেশন থেকেই আমরা পাবো।
forms and HTML. হুম, হ্যাঁ ওইটাই। Laravel কালেক্টিভও আছে, ল্যারাকাস্টেও আছে। সো এটা একটা অ্যাকচুয়ালি ফোরাম টাইপের, এই যে ফর্ম এন্ড এইচটিএমএল ল্যারাভেল কালেক্টিভ, এখানেও সুন্দর করে বলা আছে। ল্যারাকাস সলিউশন দেয়, ল্যারাভেল কালেক্টিভটা মূলত এটাকে ডেভেলপ করেছে, রাইট? সো এখানে কয়েকটা ভার্সনই আছে, দেখেন 5.4 এ পুরো এইচটিএমএল এবং ফর্ম ভার্সনে ইনস্টলেশন প্রসেসটা এরা বলে দিচ্ছে। কম্পোজারের মাধ্যমে আপনার এটাকে টানতে হবে, প্রোভাইডারে লাইনটা যুক্ত করতে হবে, এলএসএ লাইনটা যুক্ত করতে হবে, দ্যাটস ইট। আর আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন ফর্ম ওপেন করবেন ক্লোজ করবেন এই ফাংশনালিটি দিয়ে করবেন, ঠিক আছে? আবার অ্যাকশনটা আপনি কিভাবে বানাতে পারেন একটু খেয়াল করেন। ফর্ম ওপেন করে আপনি রাউটের মাধ্যমে যেতে পারেন, ফর্ম ওপেন করে আপনি অ্যাকশনের ভেতরে কন্ট্রোলার মেথডের নামও দিয়ে দিতে পারেন। সরাসরি আপনি রাউট দিয়েও যেতে পারেন, রাউট ছাড়াও সরাসরি আপনি অ্যাকশন করতে পারেন। তারপরে আবার এখান থেকে বলা আছে যে কিভাবে সিএসআরএফ কে আপনি ইউজ করবেন। হ্যাঁ, সিএসআরএফ হচ্ছে একটা কোড, এটা সিকিউরিটি কোড বলা হয়, ফর্মকে যেন ইনভ্যালিড ওয়েতে কেউ সাবমিট করতে না পারে। হ্যাঁ, ক্রস সাইট স্ক্রিপ্টিং হ্যান্ডেল করার জন্য, ফর সিকিউরিটি পারপাস। যে লাইক আপনি যখন ল্যারাভেল ইনস্টল করেছেন আপনার একটা কি জেনারেট হয়েছিল, কিন্তু আপনার এখন একটা ফর্ম যখন সাবমিট করবেন এই সিএসআরএফ ফাংশন একটা টোকেন বা একটা লিং স্ট্রিং, মানে লম্বা একটা স্ট্রিং জেনারেট করে ফর্মের বিহাইন্ডে রেখে দেবে, এবং এটা যখন সাবমিট হবে দেন সে সার্ভারে গিয়ে ওটাকে ম্যাচ করাবে ল্যারাভেলের সাথে, দেন সে প্রসেস করাবে। আর যদি ইনভ্যালিড কোনো কিছু পায়, অন্য ওয়েতে ফর্মটা সাবমিট হয়, তখন কিন্তু এই সিএসআরএফ ফাইলটা বা সিএসআরএফ ভ্যালুটা পাবে না, রাইট? দেন ওটা মিসম্যাচ করবে এবং আপনার ফর্মটাকে আর সাবমিট নেবে। সো কোনোভাবেই আপনি হ্যাম্পার করতে পারবেন না এই ফর্মটা দিয়ে ক্লায়েন্টকে। সো বেশ কিছু ফর্ম এলিমেন্টও এখানে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি এটাকে সুন্দর করে পড়তে চাই, একটু খেয়াল করেন কিভাবে আপনি টেক্সট দেবেন, টেক্সট এরিয়া বানাবেন, পাসওয়ার্ড হিডেন ফিল্ড তৈরি করবেন এই ফর্মের ফাংশনের মাধ্যমে, সেটাও কিন্তু এখানে সুন্দর করে বলা আছে। এরা মূলত না, আপনি ইউজ করতেই পারেন। আমি ফর্মের শুরুটা এবং শেষটা আমি কিন্তু ফাংশন দিয়ে করলাম, পরে আপনি নরমাল ফর্ম এসটিএমএল ইউজ করেন, প্রবলেম নেই, অটোমেটিক সিএসআরএফ চলে আসবে। বাট ল্যারাভেল সাজেস্ট করে যে আপনি ফর্মের এলিমেন্ট যখন বানাবেন তখন এভাবে করেন, এই ক্লাসটা ইউজ করে করেন, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই যে বিষয়গুলো সেটা একটু খেয়াল করেন। এখন আমরা যেটা করব, আমাদের যে প্রজেক্ট সিচুয়েশন, মনে আছে যে আমাদের অ্যাডমিন প্যানেলের নাম কি ছিল? অ্যাডমিনই না অ্যাডমিন প্যানেল? আচ্ছা, ইমপ্লিমেন্ট করা হয়নি। ডিজাইন ও আচ্ছা, ডিজাইনটা আপনার আনার কথা ছিল। নিয়ে আসেন, থ্যাংক ইউ, কারণ এটা লাগবে। হ্যাঁ, এটা তো আমাদের ফন্ট এন্ড টেমপ্লেট ছিল। হ্যাঁ, ওইটাকে কোথায় যেন রেখেছি, এই তো, এই যে ওভারল্যাপ করে গেছে না এটার সাথে একটা, এটা সলিউশন কি ছিল? ইমেজ গুলো না, ইমেজ তো ওভারল্যাপ করেছে। এটা কোথাকার জন্য? অ্যাবাউটের জন্য ঠিক আছে, হোমের জন্য গন্ডগোল আছে, তাই না? এই যে গন্ডগোল আছে একটার সাথে আরেকটা। এখন কেন হয় না সেটা আমরা দেখবো। আবার আমি একটু চেক করে নিই যে আমাদের রাউটস এর কি অবস্থা। রাউটস কোথায়? ওয়েব রাউটস। আমরা আপাতত কোনো রাউটস অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের জন্য বানিয়েছি কিনা? অ্যাডমিন বানানো হয়েছিল, কন্ট্রোলারও তো তাহলে হয়েছিল, তাই না?
কোনো ভিউ জেনারেট হয়েছে কি? এই যে একটা পেজ দেখা যাচ্ছে অ্যাডমিন এলটিই, বাট ওই যে আমরা সিএসএস টিএসএস দিতে পারি নাই স্ট্রাকচারের কারণে। আচ্ছা, ডাউনলোড হয়েছিল, আপনি বলেছিলেন যে ডাউনলোড হয়েছে, রাইট? ডাউনলোড কোথায় থাকে? ক্রম দিয়েই তো ডাউনলোড করেছিলাম। কই? এই যে আচ্ছা, সে এখানে এক্সট্রাক্ট হোক। আমরা আরেকটা কাজ শুরু করি, সেটা হচ্ছে যে আমি আমাদের প্রজেক্টের মধ্যে থেকে ভেন্ডরটা ইনস্টল করাই, রাইট? সবার প্রজেক্টে গিয়ে আপনারা ওই শেল কমান্ড উইন্ডো ওপেন করেন। ওকে, শেল কমান্ড উইন্ডো ওপেন হলে দেন আমরা ল্যারাভেল কালেক্টিভের যে রুলসটা রয়েছে সেই রুলসটা নিব, যে কম্পোজার রিকোয়ার ল্যারাভেল কালেক্টিভ এইচটিএমএল 5.4.0। সো এটা আমরা শেলে নিয়ে আসি। দেখেন, আমি এখানে কমান্ডটাকে পেস্ট করেছি এবং এটাকে রান করে দিলাম। হ্যাঁ, উইন্ডোটা ইনস্টলেশন শুরু হবে। ইনস্টল দিয়ে দেন সবাই। ওকে, আমাদের জন্য আজকের দিনে যে রিকোয়ার্ড ভেন্ডর, যেটাকে আমি বলছি যে এইচটিএমএল ভেন্ডর, সেটা আমরা ইনস্টল করেছি এবং তার ভার্সন হচ্ছে 5.4.8। ওকে, কম্পিটেবল ল্যারাভেল কালেক্টিভের এইচটিএমএল ফর্ম ভেন্ডর। সবাই একজন একজন করে দেন, আমি আগাতে থাকি, একজন একজন করে ইনস্টল দেন। এখন ভার্সন যদি এদিক সেদিক হয় তাহলে তো গন্ডগোল হতে পারে। ইন্টারনেট কানেকশনে প্রবলেম হচ্ছে। একটা কাজ করেন, স্টেডি করার জন্য, কানেকশন স্টেডি করার জন্য আপনি গুগল আসছে ঠিকই, বাট কানেকশন মাঝে ছেড়ে দিলে তো গন্ডগোল হয়। ওভাররাইট হয়ে যায়, আপনি আবার ইনস্টল দেন। একজন একজন করে ইনস্টল দিলেও হবে, রাইট? এই যে এক পাশ ধরেন, এই পাশে একবার ইনস্টল দিলে এই পাশটা আরেকবার ইনস্টল, সবাই অ্যাটেম্প করতে গেলে দেখা যাচ্ছে যে ফেল হয়ে যাচ্ছে। আমারটা কিন্তু একবার ফেল করেছে, পরের বার ইনস্টল হয়েছে।
এখন আমরা একটু চেক করে দেখি যে আমাদের এই HTML এর ফর্ম ভেন্ডরটা কোথায় এসছে। যখন কোনো ভেন্ডর ইনস্টল হয়, যাদের হয় নাই আপনারা একটু চেক করবেন, একটু খেয়াল করেন যে আমরা ভেন্ডরে যাব। আমরা যখন ভেন্ডরে যাচ্ছি, ভেন্ডরের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। এর মধ্যে ল্যারাভেল কে পাবেন। ল্যারাভেলের মধ্যে দেখেন ফ্রেমওয়ার্কের মধ্যে কম্পোজার আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইলুমিনেট ক্লাস, এটা হচ্ছে ল্যারাভেলের জন্য মূলত কাজ করে থাকে। আবার HTML এর যে ফর্ম ভেন্ডরটা আছে, HTML এর ফর্ম ভেন্ডরটা আমরা এর ভেতর থেকে দেখি যে আমাদের ফর্ম ভেন্ডরটা কিভাবে আসে। এটা একবার লোড দিতে হবে। কিন্তু অটো সিনক্রোনাইজ হয়ে যাওয়ার কথা। এই যে Laravel কালেকটিভ HTML দেন সোর্স, এই পোরশনটা আমাদের যুক্ত হয়েছে। আপনি একটু খেয়াল করেন ল্যারাভেলের নিচে Laravel কালেকটিভ আছে কিনা আপনাদের প্রজেক্টে। নেই। বাট যখন এই ভেন্ডরটা ইনস্টল হবে তখন ভেন্ডর ফোল্ডারে এই কোডগুলো অটোমেটিক যুক্ত হবে। এবং আমি যদি এখানকার লাইব্রেরিটাকে ইউজ করতে চাই তখন পরবর্তী যে দুইটা গাইডলাইন আছে, এই দুইটা গাইডলাইন আমাকে ফলো করতে হবে। আমি যদি ফর্ম ক্লাসটাকে ইউজ করতে চাই, HTML ক্লাসটাকে ইউজ করতে চাই, আমাকে বলা হচ্ছে যে প্রোভাইডার সেগমেন্টে গিয়ে এই লাইনটা যুক্ত করতে, যে কালেকটিভ HTML সার্ভিস প্রোভাইডার স্কোপ ক্লাস। আবার এই ক্লাসটাকে যখন আমি ইউজ করব, আপনারা হয়তো কিছুটা ফ্যামিলিয়ার হয়েছেন যে কন্ট্রোলারের মধ্যে আমরা লিখছি না যে ইউজ একটা ক্লাস একটা কন্ট্রোলার আমরা ওপেন করি, একটু দেখেন। এখন পর্যন্ত আমরা একটা কন্ট্রোলারই বানিয়েছি গত দিনে। এই কোন কন্ট্রোলারটা আমরা ব্লক কন্ট্রোলার ইউজ করেছি। এই যে এটা ইউজ করছি না, ইলুমিনেট HTTP রিকোয়েস্ট। এটাকে বলা হচ্ছে যে ভেন্ডরের ইউজ বা লাইব্রেরির ইউজ। আমি যদি কোনো ফ্রেমওয়ার্কের কোনো ভেন্ডরকে এই ক্লাসে ইউজ করতে চাই বা কাজে লাগাতে চাই যে আমি ওই ক্লাসের ভেতরকার ফাংশন ইউজ করব, তখন এভাবে লিংক আপ করতে হয়। ইউজ দেন পাথ, কোন পাথে আছে, এটি ইলুমিনেট HTTP রিকোয়েস্ট ক্লাসকে পয়েন্ট করছে। আমি যদি মনে করেন এখন ইউজ করতে চাই ডেটাবেসকে, ইন্টারেস্টিং দেখেন, আমি যদি এই কন্ট্রোলারে ডেটাবেস ইউজ করতে চাই তখন আমরা ঠিক এভাবে লিখব ইউজ ডিবি। আমি যদি সেশন ইউজ করতে চাই ইউজ সেশন, লোড করে নিতে হবে। আবার যখন আমি ইলুমিনেটের কোনো কিছুকে ইউজ করতে যাব, রাইট, এটা অ্যাকচুয়ালি ইলুমিনেট পুরো একটা ভেন্ডর এবং বিগ প্যাকেজ ভেন্ডর বলা হয়। এটাকে বলা হয়ে থাকে যে ব্যাকবোন অফ ল্যারাভেল। হ্যাঁ, ল্যারাভেলের ব্যাকবোন হিসেবে কাজ করে যে ইলুমিনেট ক্লাসটা। ম্যাক্সিমাম ভেন্ডর গুলো ইলুমিনেটের সাহায্যে আমরা ইউজ করে থাকি। তো আমি যদি বলি যে রিডিরেকশন, একটু খেয়াল করেন যে আমি রিডিরেক্টটা ইউজ করব। এই যে আমাদের কিন্তু লাগবে যে আমি এক ফাংশন থেকে আরেকটি ফাংশনে চলে যাব, আমি এক রিডিরেক্ট ইউজ করতে চাচ্ছি। রিডিরেক্ট ক্লাস, সো আমার কোড জেনারেট হচ্ছে, আমি ইউজ করি, দাঁড়ান, ইউজ রিডিরেক্ট। আমি রিডিরেকশন ক্লাসটার পাথ কিন্তু অটোমেটিক পেয়ে গেলাম। এটা আমাকে হেল্প করছে কি নেটবিনস। আপনার সাবলাইন টেস্টও আপনাকে হেল্প করবে পাথ দেখে আপনি ইউজ করতে চাচ্ছেন। বেসিক্যালি রিডিরেক্ট ক্লাসের আমি রিডিরেক্ট ফাংশনটা ইউজ করব। ওই যে HTML এ আমরা যখন র শিখছিলাম আমরা হেডার ফাংশন কল করছিলাম। কোডিনেটর যারা জানে সরাসরি রিডিরেক্ট ফাংশন কল করে, সামথিং লাইক। বুঝতে পেরেছি? যখনই কোনো ভেন্ডর আমি ইউজ করতে চাইবো, ওই ভেন্ডরটা কি করতে হবে,
ম্যান্ডেটরি না, আপনার যে ক্লাসে রিকোয়ার্ড, যে ক্লাস দরকার ইউজ করেছেন সেখানে আপনি দেবেন। না, গ্লোবালি এখানে স্কোপ নাই। গ্লোবাল স্কোপ তৈরি করে রাখা হয়নি, কারণ গ্লোবালি দিলে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। না, রাউটে সেশন রান করা যাবে না। ইভেন ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আপনি সেশন ইউজ করতে পারবেন না, স্ট্রিক্টলি প্রহিবিটেড Laravel 5.4 এ। আপনি ক্লাসের যে কন্ট্রোলার আছে, কোনো কনস্ট্রাক্টর ফাংশন, সেখানেও আপনি সেশন ইউজ করতে পারবেন না, এটা প্রোটেক্ট করে দিয়েছে। দিতে পারেন। আমি দেখাচ্ছে এর আগে কি একটা যেরকম আমি কনস্ট্রাক্টে আমি একটা করে রাখছি যে যদি সেশন আইডি না থাকে তাহলে তাকে বের করব, ওইটা এখানে কাজ করবে না। তাহলে আমার কপিটা ইয়াতে লিখতে হবে মেথডে আপনাকে ওই কলব্যাক ফাংশনটা লিখতে হবে, আপনি এখানে পারবেন না সেটা। এটা 5.3 পর্যন্তও করা যেত, পরে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা কাজ করে না। আমরা দেখবেন ফর সিকিউরিটি ইস্যুর ওটাই এভাবেই হ্যান্ডেল করছে। হ্যাঁ, তো আমরা দেখব, এটা করার চেষ্টা করব, সেশনের ভেতরে আপনি পাবেন না আলটিমেটলি। বাই দ্য ওয়ে, সো আমি বলছিলাম যে ক্লাসগুলো কিভাবে ইউজ হবে। এখন আমাদের বলছে যে এই পাথে যেতে, পাথ বলতে বেসিক্যালি এটা হচ্ছে কনফিগের মধ্যে app.php, কনফিগ ফোল্ডারটা কোথায় আছে। আমরা যদি যাই, যে আমাকে যেতে হবে কোথায়, কনফিগ ফোল্ডারে app.php তে। আমাদের যখনই কোনো ভেন্ডর ইনস্টল করব, ওটাকে ইউজেবল করতে হলে আমাকে এই দুইটা কাজ করতে হবে। প্রথমে প্রোভাইডার সেগমেন্টে এবং পরবর্তীতে অ্যালাইস সেগমেন্টে। অ্যালাইস হচ্ছে ইউজ করব কি নামে, আর প্রোভাইডার সেগমেন্ট হচ্ছে যে রিসোর্সটা আছে কোন পাতে, ফ্রেমওয়ার্ক জানবে আমার রিসোর্সটা কোথায় আছে, রাইট। আর আমি যখন ইউজ করতে যাব তখন আমি সেটা কিভাবে ইউজ করব সেটা এখানে লিখতে হয়। তো আমরা ওখান থেকে বিশেষ কিছু নেই আর কি, ওখান থেকে জাস্ট কপি করে এনে পেস্ট করা। যখন আমরা যত ভেন্ডর ইনস্টল করব একই প্রসেসে দেখবেন, সে প্রোভাইডারে কিছু কোড অ্যাড করতে বলে আর অ্যালায়েন্সে কোড অ্যাড করতে বলে। তো আমরা ফার্স্ট ভেন্ডর ইনস্টল করছি, দ্যাটস ওয়াই এটা এলাবোরেট দেখাচ্ছি। আদারওয়াইজ আমি ইনস্টলেশনের গাইডটা দিয়ে বলবো যে এটা ইনস্টল করে এভাবে প্রোভাইডারে লাইনটা যুক্ত করে দেন। আর ম্যাক্সিমাম আমি খেয়াল করেছেন প্রোভাইডার সেগমেন্টে কি ইউজ হয়েছে, এলিমেন্ট। আমি ফার্স্ট কালেক্টিভ অ্যাড করলাম, কালেক্টিভের একটা সার্ভিস প্রোভাইডার ক্লাস। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফর্ম এবং HTML। আমি ক্লাস হিসাবে ফর্মকে ইউজ করতে পারি, আমি ক্লাস হিসাবে HTML কে ইউজ করতে পারি। যখন আমি ওই ক্লাসটি ইউজ করতে যাব, ফর্ম ইউজ করে ফর্মের ফাংশন, HTML ইউজ করে HTML এর ফাংশন নিয়ে আমি কাজ করতে পারি। তো অ্যালাইস সেগমেন্টে এই লাইন দুটাকে আমি যুক্ত করব। সো ছোট্ট দুইটা কাজ, প্রথমে আমি ইনস্টল করলাম ভেন্ডরটা ইনস্টল হলো, আমি চেক করে নিলাম ভেন্ডরটা আসছে কিনা, ল্যারাকাস্ট, রাইট। ল্যারাকাস্ট আসলো কিনা, ল্যারাকাস্টের ভেতরে HTML ভেন্ডরটা আছে কিনা। ল্যারাকাস্ট কিন্তু বেসিক্যালি অনেক ভেন্ডর কাজ করে, ল্যারাকাস্টের অনেক ভেন্ডর রয়েছে। সো আমরা ফার্স্ট টাইম ল্যারাকাস্টের ভেন্ডর ইনস্টল করাতে একটা ল্যারাকাস্টের ফোল্ডার, ল্যারাভেল কালেক্টিভের একটা ফোল্ডার কিন্তু আমাদের ভেন্ডরে তৈরি হয়েছে। কারণ কালেক্টিভে যদি আদার্স কোনো ভেন্ডর আমি ইনস্টল করি, একটু চেক করি যে আমি ল্যারাভেল কালেক্টিভের যদি আদার্স কোনো ভেন্ডর ইনস্টল করি, তারা কিন্তু যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। যেমন HTML তৈরি হয়েছে, আমি মনে করেন যে আমি আরেকটা ভেন্ডর সামথিং লাইক CSS নামে একটা ভেন্ডর আছে, আমি ইনস্টল করলাম, এখানে একটা CSS ফোল্ডার ক্রিয়েট হবে। এক্সাম্পল হিসেবে বলছি, যে কোনো কাজের জন্য আমাদের ল্যারাভেল কালেক্টিভের ভেন্ডর ইউজ করতে হতে পারে, কারণ ওই ফোরামটাও আমরা ভালো মতো দেখবো, তাদের ডকুমেন্টেশন গুলো আমরা দেখবো, রাইট। তো এখানে আমরা ইউজ করলাম অ্যাপের ভেতরে দুটো লাইন, মানে তিনটা লাইন বেসিক্যালি অ্যাড করেছি। এবার আমরা কিভাবে ফর্মটা ইউজ করতে পারি সেটা দেখার আগে আমাদের যেটা করতে হবে, যে আমাদের একটা ডিজাইন মিসম্যাচ অবস্থায় আছে, এই ডিজাইনটা একটু আমরা দেখব। হ্যাঁ, এটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। এই এখন বলেন যে আমার রিসোর্স গুলো কোথা থেকে নিব। আপনারা তো এটাকে খুব সুন্দর করে ইউজ করেছেন, এর তো অবস্থা ঢুকেছি। আমরা কোনটা নিয়েছি যেন, পেজেস এর মধ্যে কোন পেজটা নিয়েছি, এক্সাম্পলস এর মধ্যে লগইনটা নিয়েছি। এবার আমি রিসোর্সটা কোথা থেকে পাবো বলেন। ওকে, এই লগইন।
এটা সবকিছু মনে হয় বোয়ার আর বোয়ার কম্পোনেন্ট এর সবকিছু বোয়ার কম্পোনেন্ট এই যে ডট 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 এ তো গন্ডগোল অবস্থায় না বাইরে যান আপনি বাইরে যান একদম বাইরে দাঁড়ান বোয়ার কম্পোনেন্ট আছে ডিস্ট আছে আবার প্লাগইন আছে সবই তো লাগবে শুধু এই তিনটা হলেই হবে ওকে নাইস তাহলে তো ভালো ডিস্টের ভেতরে আছে আপনার শুধু সিএস একটা অ্যাডমিনের দিয়ে ওকে এই যে বোয়ার কম্পোনেন্ট এর ভেতরে তো বন্টন আপাতত এই দুইটা মিলে এ তো পুরো আকাশ পাতাল এক করে দিচ্ছে হ্যাঁ বুটস্ট্র্যাপ আছে ফন্টাসম আছে আইকন দরকার আইকনস আছে বুটস্ট্র্যাপ আছে দেন ফন্টাসমস আছে আইকনস এই তিনটা আর তো কিছু নেই যে করি টে করি কোনো কিছু লাগবে না অ্যাডমিনে গেলে শুধু হচ্ছে নিচে একটা জেস আছে কিন্তু জেস এর কোনো কাজ নেই বুঝছ মিন্সটা নিয়ে না ওটা নিলে হবে মিন্স মিন্স আর আচ্ছা আপনারা দুজন মাস্টার আছেন সমস্যা নেই হ্যাঁ এই টেমপ্লেটে এই তিনটা ফোল্ডার নিয়ে চলে যান ব্যাকএন্ডেও সেটাই আমার দরকার হ্যাঁ যে আমি যেন খুব কমের উপর দিয়ে পার পেতে পারি এবং এই তিনটা হচ্ছে আপনার একদম মাস্টার এরপরে পেজ ওকে আপনাদের জন্য মানে আমি গতদিনও বলেছি বারবার রিপিট করব যখন কোনো প্রোডাক্ট তৈরি করবেন সিস্টেম নিজের জন্য হোক অন্যের জন্য ওখানে কিন্তু চেষ্টা করতে হবে যে যত কমের উপর দিয়ে তাকে বাঁচানো যায় হিউজ কোড গাদা গাদা কোড ওখানে অ্যাড করার কোনো কিন্তু মানে হয় না অ্যাপ্লিকেশন কি হবে স্লো হয়ে যাবে ভারী হয়ে যাবে হ্যাঁ সো চেষ্টা করতে হবে যে করি কম ইউজ করা হ্যাঁ যত কমের উপর দিয়ে পার পাওয়া যায় আপনার একটা অ্যাজাক্স এর ফাংশন দরকার যে সার্চ করবে আপনি পুরো যে করি লাইব্রেরি অ্যাড করে রেখে দিয়েছেন পুরো যে করি তো আর সার্চ করে দেয় না অনেক ফাংশনালিটি সেখানে রয়েছে আমি কোড লিখে ফেলি যে করির একটি স্পেসিফিক ফাংশনই তো আমাকে সার্চ করে দিচ্ছে হয়তো আমাকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে ফাংশন কল করে প্যারামিটার পাস করছেন রেজাল্ট চলে আসে ওইটা যে পরিমাণ আপনার প্রবলেম ক্রিয়েট করবে পরবর্তীতে আপনি যদি নিজে থেকে কোড লিখেন ওটাতে এমন কোনো প্রবলেমই থাকবে না অ্যাপ্লিকেশন ফাস্টার হবে ডিপেন্ডেন্সি কম তৈরি হবে একটা বিষয় খেয়াল রাখবেন নিজেদের প্রোডাক্ট যখন বানাবেন অথবা আপনি একটা লং টার্ম প্রজেক্টে আছেন নিজেকে সেভ করতে হলো আপনাদের যেটা করা উচিত ডিপেন্ডেন্সি কমানো রিয়েল লাইফে কি আপনি যদি কারো উপরে ডিপেন্ডেন্ট থাকেন আর সে যদি আপনার হাতটা ছেড়ে দেয় আপনি কোথায় যাবেন সেটা বুঝতে পেরেছেন একমাত্র এই কারণেই গুগল কিন্তু যাদের ডেভেলপ করে মানে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে তাদেরকে সে নিজেই ডেভেলপ করে ওনারা আগেই বুঝতে পেরেছে যে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকলে আমি বেশি দূর এগোতে পারবো না আমি এক নাম্বার হতে পারবো স্টিল কি ফেসবুক কার উপরে ডিপেন্ড করছে পিএসপির উপরে না পিএসপি যদি ফলো করে ফর এক্সাম্পল তার এখন ক্যাপাবিলিটি আছে পিএসপি কে সে ইয়ে করে নেবে বানিয়েই নেবে সে নিজেই পিএসপি ডেভেলপ করে ফেলবে সে ধরনের ক্যাপাবিলিটি তাদের এখন হয়ে গেছে বাট একজনের হয়েছে বিলিয়নস অফ ওনারের হয় নাই তারা কোথায় যাবে পিএসপি তো ডেভেলপই হয় না মানে আর হবেই না ডিক্লিয়ার করে দিয়েছে তখন কি হবে তখন আপনি কি করবেন এখন ওই ট্রাম্প একটা টুইট করলে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ফসে যায় বুঝতে পেরেছেন ওই রকম অবস্থায় দাঁড়িয়ে যাবে যাই হোক আপনারা বলেছেন আমি 3টা ফাইল নিলাম এবং এটা আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আমরা ফ্রন্ট এন্ডের অ্যাসেট আমরা কোনো ফোল্ডার করেছিলাম পাবলিকের মধ্যেই রাখবো এটা ফ্রন্ট এন্ড রিলেটেড আমি অ্যাডমিন করলে এখানে একটু প্রবলেম আছে অ্যাডমিন অ্যাসেট বলছি দেন কানেকশনটা এখান থেকে দিয়ে দিব এই তো
তাহলেই তো আমার শেষ। এটা তো জেএস ফাইল একটা, সেটা হচ্ছে demo.js। demo.js এটা কোথায় আছে? এই ভদ্রলোক কোথায় আছে? না ওনারা কাজ করেছেন, সো দ্যাটস ওয়াই পুরো জেএস ফোল্ডারটাই নিয়ে নিব। জেএস অনেক কিছু আছে, আপনার এই জায়গা demo.js, তারপর হচ্ছে admin.ltd.min, আর পেজেস এর ভিতরে আছে হচ্ছে স্ক্রিন। তাহলে তো এই জেএসটা নিয়ে নেওয়াই ভালো। এটা আমি নিলাম, কিন্তু এর ভিতরে তো অনেক অনেক কিছু আছে। জেএসটা নেই, এবার এখান থেকে আমাদের যাদের প্রয়োজন নেই তাদের ফেলে দিই, রাইট? এখানে কাকে কাকে দরকার? আমার ডেমো দরকার, হ্যাঁ আগে লিংক করি তারপরে ফেলি না? আচ্ছা যাই হোক, এবার এবার আমরা আমাদের প্রজেক্টে যাই। আমাদের প্রজেক্টে ভিউ ফাইলটা কোথায় থাকে? হেরুল রিসোর্সে। ও আমাদের সাথে নতুন আছে, ওকে আমি একটু ঝালিয়ে নিচ্ছি যে ও আমাকে বলেছে যে আমি পারবো, দ্যাটস ওয়াই ওকে কিন্তু নেওয়া হয়েছে কোর্সে। আমাদের অলরেডি কিন্তু 2টা ক্লাস চলে গিয়ে আজকে 3য় ক্লাস। এই কারণে আমি বলছি যে কোথায় কোথায় ফাইলগুলো থাকে। আমাদের অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন লগইন, আই নো ও জানে। না, লগইন পেজের জন্য মাস্টারের দরকার নেই, লগইন করে ঢোকার পর মাস্টার করা বানাবে, ঠিক আছে? সো সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের পাথ, তাই না? বুটস্ট্র্যাপ আছে, আর কি আছে? বুটস্ট্র্যাপ তো বেসিক্যালি কার মধ্যে আছে? বুটস্ট্র্যাপ ফোল্ডার আমরা নিয়ে নিয়েছি না? তাহলে ঠিক আছে, আমরা কি ফন্ট সব নিয়েছি? এখানে তো সিডিএন দেখতে পাচ্ছি, সিডিএন লাগবে? এই যে সিডিএন দুটো আছে, সেটাই আমি বলছি যে এটা ইজি একটা থিম হলে ভালো হতো। যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং থিম, দ্যাটস ওয়াই এটাকে আমরা ইউজ করার চেষ্টা করছি। আমরা কি ইউজ করেছিলাম? অ্যাসেট ইউজ করেছি না? আমরা কি নামে রেখেছি? পাবলিকের মধ্যে সরাসরি দিলেই তো হবে, অ্যাডমিন অ্যাসেট দিয়েছি। দেন আচ্ছা, কতদূর আসে তাই না? ওই আমার ব্রাউজার অনেক সুন্দর একটা ভিউ ক্রিয়েট করে। কই দেখা যাচ্ছে না তো, এই যে ওয়েটিং করছে লোকাল হোস্টের সাথে, কিছু হয় না। আচ্ছা একটু চেক করে নিই যে কানেকশনটা আমাদের ঠিকমতো আছে কিনা। এই যে পাবলিক অ্যাসেট, বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ, হ্যাঁ মেইন সিএসএস, পাত নাই। না না, আমি তো এখানে পাবোই না, আমি তো ল্যারাভেলের কনসেপ্টে যেতে যাচ্ছি। এরকম তো কোনো কিছু আমাদের রাউটসেই নাই, তো পাবে কি করে? এই জায়গায় পাতটা দেখেন ঠিক আছে, এই জায়গায় পাতের সাথে আপনি যেখানে রাখছেন ওই পাতটা ঠিক আছে। এই পাত যদি ঠিক থাকে, এই পাতে যদি ফাইলটা থাকে তাহলে এখন স্যার হচ্ছে এই পাতায় ফাইলটা আছে। জি স্যার, ফোল্ডারে যান, ফোল্ডারে স্ট্রাকচারটা দেখলে হবে। অ্যাডমিন আছে, তারপরে বুটস্ট্র্যাপ, হ্যাঁ এই পর্যন্ত তো ঠিক আছে, কারণ না না এটাই তো হচ্ছে তার ব্যক্তিগত ইয়েটা। আমরা বুটস্ট্র্যাপটাকে চেনে এখন কই দাঁড়ান, বুটস্ট্র্যাপের পরে সিএসএস আছে, কই সিএসএস কই? লিস্টের ভিতরে ঢোকেন, লিস্টের ভিতরে স্যার হচ্ছে কি বলতে, তাহলে স্যার হচ্ছে আপনার ওই ইয়েটা বলেন সিএসএস এইটা এখন স্যার হচ্ছে বুটস্ট্র্যাপের পরে লিস্টটা লাগে কেন? তাহলে ওখানে নাই কেন? এই পাতে ছিল না কেন? স্যার এইটা আমরা ওই সময় হয়তো বা ইয়ে করছিলাম, কাটছিলাম। আচ্ছা আমি বুটস্ট্র্যাপের পরে লিস্টটা দিয়ে বুটস্ট্র্যাপের পরে আমরা তো কোনো চেঞ্জ করি নাই, তাহলে তো এখন এই জায়গায় রেকর্ড দেন।
এইটা তো পাবে না, এখানে পাওয়ার কথা, এখানে পাওয়ার কথা। এবার তো মনে হয় কিছুটা পেয়েছে। তার মানে ওদের পাত দেয়াই তো ভুল ছিল, ওদের ভুল, আমাদের ভুল নেই। আচ্ছা, পরের জিনিসটা হচ্ছে দুইটা তো আমাদের সিডিএন থেকে নেওয়া। এইবার ডিস্ট আরেকটা ছিল না আমাদের, যেখানে দেখলাম যে লিঙ্ক কিন্তু ছিল তিনটা, আপনারা বললেন তিনটা লিঙ্ক আছে, বাট লিঙ্কের মধ্যে আমি এখানে এসে দেখছি তো আবার ভিন্ন কথা। এখানে যেটা আমি হোপ আমার মনে হয় এখানে হচ্ছে আপনি যে ইয়েটা করছেন, এই যে নিচের যে সিডিএন দুটো, ওই দুটো স্যার হচ্ছে ওই দুটো আছে, ওটা দুটো সিডিএন থেকে নেওয়া আছে স্যার। আর এই যে অ্যাডমিন এলটি min.cs স্যার এই জায়গা থেকে টোটাল তিনটা কপি করেন আপনার। ওই জায়গা হচ্ছে সেটাই। তাহলে আমার যেটা মনে হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে আমি সম্ভবত মানে আমরা কাজ করছি ভিন্ন একটা লগ ইন পেজে, আর ওইটার যেটা খোলা হয়েছে সেটা ভিন্ন একটা পুরনো। হ্যাঁ, না ভিউ সোর্স থেকে না, তাহলে আমি রিপ্লেস করে দিই, সমস্যা কি? আমি কপি করে নিই। এটাই তো আমার কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে যে আমি কেন এরকম হবে। লাইনের কিন্তু পরিবর্তন হয় না, একটু খেয়াল করেন। এবার ঠিক আছে। এই যে মানে ব্রাউজার পাওয়ার কম্পোনেন্ট তো আমাদের দরকার নেই, আমরা তো এখান থেকে কি করে নিয়েছি, ওই জায়গা থেকে এখন সম্পূর্ণটা করে দিই। দেখেছেন এখন কিন্তু পাতটা ঠিক আছে। না আমি জানেন একটু দেখেন, ওইটাই আমি খায়রুলের যে ইয়েটা সেটা একটু বলছি। দেখেন আসে নাই কিন্তু, হ্যাঁ আমার পাবলিকটা আসে নাই। উনি যেটা বলছেন যে অ্যাসেট বলতে পাবলিক, কোয়াইট ওকে ওয়েন যখন আমাদের ইন্ডেক্সটা থাকে পাবলিকের মধ্যে। অ্যাসেট ফাংশনটা যখন কল করা, আমরা যখন প্রথম ল্যারাভেল ইনস্টল করেছিলাম, আপনি যে একটা ক্লাস দুইটা ক্লাসের প্রথম ক্লাসে আমরা যেটা শিখেছিলাম যে নর্মালি ইন্ডেক্স ফাইলটা থাকে কোথায়, পাবলিক ফোল্ডারে। বাট আমরা শুরুর দিনই কি করেছিলাম, ইন্ডেক্স ফাইলটাকে বের করে ফেলেছিলাম না, ওই ইন্ডেক্সটাকে বের করে দেওয়াতে অ্যাসেট ফাংশন কল করলে তখন আর পাবলিক পায় না, সে রুটটা পায়। সো ইন্ডেক্স যেখানে থাকে অ্যাসেট ফাংশনের রুট হয় সেটা, বুঝতে পেরেছেন? আপনি যেটা বলছেন যে না ঠিক আছে, আমার যখন ইন্ডেক্সটা পাবলিকের মধ্যে থাকবে, আমি যদি অ্যাসেট ফাংশন কল করি সেই পুরো পাথ নেবে, লোকাল হোস্ট প্রজেক্ট নেম পাবলিক। আর যখন আমার ইন্ডেক্সটা বাইরে তখন আমার রুটটা কি, অ্যাসেট মানে কি লোকাল হোস্ট প্রজেক্ট নেম। ক্লিয়ার? উনিও কিন্তু ভুল বলেন নাই, আবার খালিদও ভুল বলেন নাই, দুইজনই সঠিক আছেন। বাট আমাদের প্রজেক্ট পার্সপেক্টিভে ইন্ডেক্সটা যেহেতু বাইরে আছে, আমাদের এখানে কি অ্যাড করতে হবে, ঠিক আছে? পাবলিক ফোল্ডারের ভিতরে থাকলে আর ওই লেখা লাগবে, পাবলিকটা লিখতে হয় না, বাট আমরা তো বের করে এনেছি, রাইট? ফন্টাসম পর্যন্ত না? এই যে আবার আইকন গুলোও তো আছে, আর নিচের এই দুইটা আচ্ছা কই, এটা তো ফুল পেজ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, ডিস্ট এই ডিস্টটা কোথায় আছে, অ্যাডমিন অ্যাসেটের মধ্যে আছে?
ডিস্ক তো আমরা নিয়ে এসেছি পুরো ডিস্কটা নাম তো বলেন আপনি ডিস্ক থেকে সিএসএস পর্যন্ত দিতে ডিস্ক থেকে সিএসএস আমি একটু পার্টটা দেখে আসি বুঝে নিই অ্যাডমিন এসএস এর মধ্যে ডিস্ক তো আনি নেই না ডিস্ক কি আনতে হবে হ্যাঁ ডিস্ক লাগবে উনি তো আমাকে বলেন নাই যে ডিস্ক আনতে হবে এটা সিএসএস অ্যাডমিন এর মধ্যে ঢুকবেন এটা হ্যাঁ এইটা না এটা জিপ আমাকে এইটাতে যেতে হবে তারপর যে ডিস্কটা ঢুকবেন ওই যে ডিস্কটা নেন এই জায়গা সিএসএস এ যান নিচে ওই যে অ্যাডমিন এর কি মিলটা আছে হ্যাঁ স্যার ম্যাপ এটা উপরে এইটা হ্যাঁ আর ওই স্ক্রিনের ভিতরে একটা আছে ওটা বন্ধ করে নিন হ্যাঁ ওটা টোটাল মিলে পরে স্যার এটা আচ্ছা দাঁড়ান এই ডিস্ক কি আমি নেই ডিস্ক তো নেওয়ার কথা ছিল এই জেএসটা কোথা থেকে নিলাম স্যার ওটা নেওয়া আছে ডিস্ক তাহলে আমার কি জন্য নিলাম আমি এটাকে রিমুভ করি আমরা ডিস্ক সরাসরি নিই এবার পেলাম রাইট এবার আর কোনো চিন্তা নেই প্লাগইনস লাগবে স্যার ওই কালার আছে আবার প্লাগইনস নিতে হবে লাগবে না স্যার এটা কয়েকটা স্ক্রিন আছে ওই স্ক্রিনে কালার আছে না কালার নিয়ে এই যে আচ্ছা যাই হোক না কোয়াইট ওকে হ্যাঁ এটা আমাদের জন্য যথেষ্ট সো এই যে জায়গাটা এখান থেকে আমাদের যেতে হবে কোথায় আমাদের ড্যাশবোর্ডে সো অ্যাডমিন ড্যাশবোর্ডটাকেও এরকম করে নিতে হবে বাট আমার এটা কি এর আগ পর্যন্ত যা করেছে ক্লিকিং আমি ক্লিক করলে রাউটস বানিয়েছি রাউটস থেকে আমি ফাংশনে দিয়েছি সে আমার পেজটা লোড করে দিয়েছে বাট এখন যেটা হতে হবে সেটা হচ্ছে যে আমার ফর্ম সাবমিট হবে দ্যাট মিন্স অ্যাকশনের মাধ্যমে আমার রাউটসে যেতে হবে রাইট সো ফর্মের মাধ্যমে যদি যেতে হয় ল্যারাভেল যেটা করে সিএসআরএফ টোকেন না ম্যাচ করলে সে পাস করতে দেয় না সো আমি যদি সিএসআরএফ টোকেন ফাংশনটা দিয়ে আমি করতে চাই করতে পারি আবার ল্যারাভেলের যেটা কালেকটিভ ইউজ করলাম তার প্রসেস অনুযায়ী গেলেও আমরা এটা খুব সহজে হ্যান্ডেল করতে পারি হাও একটু খেয়াল করেন যে আমার কালেকটিভের ইউআরএলটা কোথায় আমি যদি এটাকে ইউজ করতে চাই ফাংশন হিসেবে এভাবে ইউজ করব ওপেন ফাংশন আর ক্লোজ ফাংশন বেসিক্যালি তারা কি করে ওই এইচটিএমএল এর ট্যাগ ফর্মই দেয় এটা অ্যাকশনের মধ্যে দিয়ে দেয় আমি বুঝতে পেরেছি এটা অ্যাকশনের মধ্যে দিয়ে দেয় আমি কমা দিয়ে যদি মেথড বলি পোস্ট আমার মেথড চলে আসে কি পোস্ট আমি যদি বলি ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা তাহলে সে ধরনের অ্যাট্রিবিউট আমি সেট করতে পারি আমি ফর্মের নেম দিতে চাচ্ছি নেমও আমি দিতে পারি আবার সাথে সাথে কি হয় যখন আমি এই ফাংশনটা কল করি তখন একটা সিএসআরএফ টোকেন অটোমেটিক জেনারেট হয় তো সেটা আমরা একটু দেখি যে কিভাবে যে দেখেন এখানে মেথড বলা আছে মেথড পুট ওপেন ফাংশন বেসিক্যালি আর এই ওপেন ফাংশনটা কার ফর্ম ক্লাসের ফর্ম ক্লাসটা আমরা পেলাম কিভাবে ভেন্ডর ইনস্টল করার মাধ্যমে ক্লিয়ার সো ভেরি ইন্টারেস্টিং যে আমি অনেক বড় বড় কাজ খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারি ভেন্ডরের ইউজ যদি আমি জানি ভেন্ডরের নাম যদি আমি জানি ইভেন ল্যারাভেলের কিছু সাইট আছে যারা প্যাকেজ ডেভেলপ করে রেখেছে যে আপনি থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে প্রজেক্ট ডেভেলপ করে দিতে যাচ্ছেন ক্লায়েন্টের জন্য খুব কুইক টাইমের মধ্যে আপনার করতে হবে সেটা আপনি করে দিতে পারেন লাইক আমার ক্লায়েন্ট একটা চাচ্ছে নিউজ পেপার চাচ্ছে একজন নিউজ পেপারের প্যাকেজ তৈরি করে রেখেছে লাইক কুইক ইনস্টলার টাইপ একটা প্যাকেজ সে ডেভেলপ করে রেখেছে আপনাকে সেল করতে চায় আপনার কাছে $50 আপনি প্রজেক্টটা পেয়েছেন $500 ওটা ডেভেলপ করতে আপনার ঘাম ছুটে যাবে রাইট বাট কুইক ইনস্টল করে দিয়েছেন ম্যাক্সিমাম ফিচার চলে আসছে তারপরে আপনি কোডিং ল্যারাভেল জানেন আপনি আপনার মতো করে কাস্টম করে আপনি দিয়ে দেন সে ধরনের প্যাকেজও এখন ডেভেলপ হচ্ছে কাইন্ড অফ কি সিএমএস কনসেপ্ট সিএমএস নিয়ে কি কোম্পানি দাঁড়িয়ে গেছে না অনেক আমাদের দেশে যে জুমার্ট কি যেন একটা আছে না জুম শেপার জুমলার হ্যাঁ ওরা তো টিকে আছে কি জুমলার উপরে না জুমলা নাই জুম শেপার নাই সামথিং লাইক তারা কিন্তু কুইক ইনস্টলার দেয়
এরা কিন্তু একটা নির্দিষ্ট ধরনের সাইট বিল্ড করে রেখেছে, প্রতিনিয়ত সেটাকে তারা আপডেট করছে, সাপোর্ট করছে তার কাস্টমারদের, এবং জুমলাকে টিকিয়ে রাখার জন্য তারা প্রতি মাসেই ডোনেট করছে। এটা আমরা জানি যে এশিয়া ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বড় ডোনার কি জুম শেপার ফর জুমলা। প্রতি বছরে প্রায় 7 কোটি টাকা করে তারা ডোনেট করে জুমলাকে। ওকে, $1 মিলিয়ন, রাইট? $1 মিলিয়ন অ্যানুয়ালি তারা ডোনেট করে। সো ওই যে ডিপেন্ডেন্সির কথা বলছি, এখানে এরকম তৈরি হচ্ছে, বিশেষ করে ইয়ার ক্ষেত্রে, লারাভেলের ক্ষেত্রে। যেটা পসিবল হচ্ছে কি, ওই যে ইনস্টলার কনসেপ্ট, ওটা ওপেন কম্পোজারের মাধ্যমে করা যায়। সো দ্যাটস ওয়াই ওর সাথে ইন্টিগ্রেশনও সবকিছু পসিবল, রাইট? সো এই ধরনের সাইট একটু ঘাটাঘাটি করেন আপনারা, যে অ্যাকচুয়ালি তারা কি করে রেখেছে বা কি করা সম্ভব। বাই দ্য ওয়ে, তো আমি এই যে দেখেন, দুইটা কনসেপ্টেই যাওয়া যায়, ব্লেডে আবার পিএসপি তে, রাইট? আমি পিএসপি ট্যাগ দিয়ে এভাবেও লিখতে পারি, আবার পিএসপি ট্যাগ না দিয়ে এই কার্লি স্টার্ট করে তারপরে দুটো এক্সক্লেমেটরি দিয়েও লিখতে পারি। দুইটাই সাপোর্টেড, আপনি যে কোনো একটাই ইউজ করতে পারেন। আমি ব্লেডের যাচ্ছি, কার্লি একটা, দুইটা এক্সক্লেমেটরি দেওয়া আছে, আলাদা সিনট্যাক্স। হ্যাঁ, আমাদের যে লগইন ব্লেডটা আছে, আমরা ফর্মটাকে রিপ্লেস করব। আপনি HTML ট্যাগ এটা মানে লিখতে হবে, ডাবল কার্লি ব্রেস দিলে HTML কি ট্যাগ লিখে রাখছেন যে কি শো করে, সব প্রিন্ট করে দেয়। এই যে দেখেন, এখানে যেগুলো আছে না, এটা আমরা রিপ্লেস করছি। দেখেন, এটাতে আমি রিপ্লেস করলাম ব্লেডে, ওটা ওপেনিং ট্যাগ দিলাম, এটা ক্লোজিং ট্যাগ দিলাম। ওকে, সো এখন আমরা এখানে একটা অ্যালাইজ বলছি, অ্যাডমিন লগইন চেক ইউআরএল হবে এটা। হ্যাঁ, বল। এই যে ইউআরএল, এটা কি ওদের দেয়া নাম, যে এই নেমিং কনভেনশনের বাইরে গেলে আমি কাজ করতে পারবো না, এইটা কাজ করবে না, এর বাইরে অন্যান্য গুলো আপনি নিজে বানাতে পারবেন, রাইট? এটা হচ্ছে স্পেসিফিক নেম, এটা দেওয়া আছে, এটা ওপেন ফাংশনের একটা ইউআরএল প্যারামিটার। আচ্ছা, ওটা আলাদা। হ্যাঁ, ইউআরএল ওটা অ্যাকশনই জেনারেট করে। আমি এটাই দেখাতে চাচ্ছি যে আমরা যদি আমাদের এই পেজে যাই, আমি কিন্তু রিলোড দেই নাই, ভিউ সোর্সে যাই, ভিউ সোর্স থেকে যদি আমরা দেখি ফর্ম কোথায় আছে, এই যে ফর্মের অ্যাকশন, এই যে এরকম একটা কোড দেওয়া আছে, রাইট? বাট আমি এটা রিলোডে গেলে তো আমার ব্লেডটা জেনারেট হয়ে আসবে, রাইট? এবার সোর্সে যদি যাই, তো সেক্ষেত্রে একটু খেয়াল যদি করি, এই যে ফর্মের এখানে মেথড হিসেবে অটোমেটিক কি নিয়ে নিয়েছে, পোস্ট অ্যাকশন বসে গেছে। হ্যাঁ, বেস ইউআরএল ধরে একটা রাউটস অটোমেটিক বসে গেছে, তারপরে অ্যাকসেপ্টেড ক্যারেক্টার বসে গেছে, এই যে ইনপুটের নেম আন্ডারস্কোর টোকেন হিডেনে একটা ভ্যালু জেনারেট হয়েছে, এটাই সিএসআর এর ভ্যালু। ওই জাস্ট একটা ফাংশন দিয়ে আমার এই কোডটুকু জেনারেট হয়েছে জাস্ট ওপেন এর মাধ্যমে, ঠিক আছে? তো আর ক্লোজের মাধ্যমে ক্লোজের এই ফর্মটা জেনারেট হয়েছে। এটা আপনি সরাসরি HTML ফর্ম ক্লোজার দিলেও কোনো কিছু যায় আসে না, বাট ওপেন ফাংশন দিয়ে আমার ওই কোডটুকু জেনারেট হয়। এবং ভেন্ডরটা ইনস্টল করার পেছনে কারণ এটা আবার ওই ভেন্ডর ইনস্টল করা থাকলে আপনি ব্লেড দিয়েও ফর্ম ডিজাইন করতে পারেন। আপনি HTML ইউজ করলেন, আপনি ব্লেড দিয়ে ফর্ম ডিজাইন করলেন, মোর সিকিউর, রাইট? এবং প্রিফারেবল। সো এটা আপনি একটু প্র্যাকটিস করবেন। আপনারা একটা কাজ করবেন যে লারাভেল কালেক্টিভের যে ফাংশন গুলো আছে সেইগুলো দিয়ে একটা সুন্দর ফর্ম তৈরি করে নিয়ে আসতে, জাস্ট এক্সাম্পল ফর্ম যেখানে সবগুলো এলিমেন্ট আছে, টেক্সট বক্স আছে, নাম্বার আছে, পাসওয়ার্ড আছে। না, বেসিক্যালি ফর সিকিউরিটি পারপাস আমরা এটাকে ইউজ করতে পারি। ম্যান্ডেটরি না যে আমি HTML-টাও লারাভেলের ফাংশন দিয়ে জেনারেট করব, বাট জেনারেট করলে কোনো ক্ষতি নেই, রাইট? আচ্ছা, ওকে, এখন আমরা কিন্তু কন্ট্রোলারে যেতে পারবো। আমাদের যে কন্ট্রোলার আছে
সরি রাউটস কোনটা ল্যারাভেলের হচ্ছে সিএসআরএফ যে ফাংশনটা আচ্ছা যে আপনি একটা হিডেন ফিল্ড নিলেন এবং আপনি সিএসআরএফ ফাংশনটা কল করলেন হ্যাঁ ফাংশনটা জাস্ট কল করতে হবে আমরা তো যেটা চেঞ্জ করছি এটা হচ্ছে আপনি ওই ইয়াতে ফর্মের নিচে ইনপুটটা হিডেন তো ফর্মের নিচে স্যার হচ্ছে ডাবল কালিতে সিএসআরএফ আন্ডারস্কোর ফিল্ড একটা ফাংশন লিখে দিলে ও এই জায়গায় যেটা আছে ইনপুট একই জেনারেট করে একটা একই জেনারেট এটা ওই আন্ডারস্কোর টোকেন একটা ইয়ে দেবেন নেম দেবেন আর একটা ফাংশন কল করবেন ঠিক আছে বিল্ডিং ফাংশন আছে একটা বিল্ট ইন ফাংশন আছে দেখেন সিএসআরএফ টোকেন সিএসআরএফ টোকেন Laravel function laravel.com এই আছে এখান থেকেই গেলে আপনি ডক্স এর মধ্যে পাবেন সিএসআরএফ এই যে ভ্যালুর মধ্যে জাস্ট এটা কল করে দেবেন নামটা আপনি আন্ডারস্কোর টোকেন দেবেন ওটা জেনারেট HTML ফিল্ডটাও জেনারেট করে বাট এই যে ফর্মের মেথড পোস্ট অ্যাকশন দিস ঠিক আছে ওটা জেনারেট করে ফেলে সো আপনি এটাতেও যেতে পারেন সমস্যা নেই লারাভেল কালেক্টিভেও যেতে পারেন আপনি এখানেও যেতে পারেন বেটার হচ্ছে যে আমি খুব একটা সহজ ভেন্ডর ইনস্টলেশনের মাধ্যমে ভেন্ডর কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে সেটা ইউজ করতে হয় তার একটা পার্সপেক্টিভ দেখানো ওকে তো আমরা রাউটসে যাচ্ছি আমরা এই রাউটসটা বানাবো অ্যাডমিন কন্ট্রোলারে একটা ফাংশন দেই ওকে করি বেটার হ্যাঁ আমার ওইটাই ইচ্ছে ছিল ক্যামেল কেসিং এ চলে যায় হ্যাঁ যেহেতু ক্লাসের বাইরের ফাংশনগুলো আমরা স্মল লেটার ইউজ করব ক্লাসের ভেতরের ফাংশনগুলো ক্যামেল কেস ইউজ করব বাট রাউটস অলওয়েজ স্মল লেটার রাউটসটা আবার ওই কনসেপ্টে যাবেন না আদারওয়াইজ এসইও তে আপনি ধরা খেয়ে যাবেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে ওয়ান ওয়ার্ড ফাংশন অলওয়েজ স্মল লেটার এটাও খেয়াল রাখবেন ফার্স্ট ওয়ার্ডটা স্মল লেটার আমি আপাতত অ্যাডমিন মাস্টারটা দিব আর কি অ্যাডমিন মাস্টার একটা আমাদের তৈরি করতে হবে কোথায় রিসোর্স ভিউ অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন মাস্টার .blade.psc ফাইল আমি জেনারেট করেছি আমার কোন কোডটা লাগবে এটা আমাকে গাইড করবেন কোথায় যাব এক্সাম্পল কি পেজেস এর মধ্যে এক্সাম্পল তারপরে কোনটা ইনডেক্স ইনডেক্স নাই তো প্রোফাইল এটা চেক ইনডেক্স এটা হলেই তো হবে না
ওকে, নো প্রবলেম। আমার লেফট সাইড বার আর ভেতরের কন্টেন্ট গুলো পেলেই হলো। কানেকশনের জন্য তো এক্স্যাক্টলি সেম নাকি আরো কিছু আছে? এই ডেস্ক পর্যন্ত আর স্ক্রিনটা স্ক্রিনই। এটা রিপ্লেস করলেই তো হয় না? ওকে ফাইন, কোনো প্রবলেম হওয়ার, হ্যাঁ স্ক্রিনটা স্ক্রিন লাগবে না। ওকে নাইস। তাহলে এখন যেটা হওয়ার কথা, আমি যেটা করেছি যে আমি এই পেজটাতে হিট করব, আমার ইউআরএল এ যাবে, সে আমার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পেজটাকে লোড করে দেবে। লেটস চেক। রাউট কালেকশন, ওকে, ভুল হয়েছে একটা। ভুলটা আমি জানি, কে বলতে পারে, কে প্র্যাকটিস করে আসছে? আমি ফর্ম সিট করেছি, বাট এখানে রাউটস ফাংশন কি দিয়েছি? গেট। এটা হবে বেসিক্যালি কি পোস্ট। ওকে গুড। মানে বিনয় বাসায় কিন্তু প্র্যাকটিস করছে, বাট এখন ওই যে কিছু আসছে নাকি, মানে কি কোন ব্লু? নিচেরটা কোনটা? এটা ডিস্টের? তাহলে আমার এটা চলে আসলো যে আমি লগ ইনে প্রেস করছি, লগ ইন হচ্ছে। ওকে, হ্যাঁ একটু খেয়াল করেন যে আমি ফর্ম সাবমিট করছি, এটা সাবমিট। ফর্ম কোথায় যাবে? অ্যাকশনে যাবে। তো আমরা আমাদের যে লগ ইন, অ্যাডমিন লগ ইন যে ব্লেডটা, এখানে দুইটা ফাংশন লিখেছে। একটা হচ্ছে ফর্ম ওপেন, ইউআরএলটা কি করে? অ্যাকশন তৈরি করে। আর অটোমেটিক মেথডটা কি দিয়ে দেয়? পোস্ট। এবং ক্যারেক্টার সেটও সে বলে দেয়। এবং আমি দেখালাম না, দুটো লাইন জেনারেট হয়েছে, হিডেনে একটা সিএসআর ফিল্ডও জেনারেট করে। আর ক্লোজ ফাংশনটা ফর্মকে ক্লোজ করে দেয়। আমার বাটনটা কি? সাবমিট। সো ফর্ম বাটনটা যখন আমি হিট করব, তখন বেসিক্যালি কোথায় যাবে? এই অ্যালাইসে চলে যাবে না? এটা কি একটা রাউটস? আমরা অলওয়েজ কোথায় যাই? ল্যারাভেলে রাউটসে যাই। রাউটস আমাকে গাইড করে কন্ট্রোলারে। তো আমি যাই রাউটসে। রাউটসে বলছি অ্যাডমিন লগইন চেক, কোথায় যাবে? অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগইন চেক ফাংশনে। এই অ্যাডমিন লগইন চেক ফাংশন, লাইক আমরা অ্যাডমিন কন্ট্রোলারে যাই, অ্যাডমিন লগইন চেক ফাংশনে সরাসরি অ্যাডমিন মাস্টার পেজ থেকে লোড করা আছে, নাথিং এলস, কিচ্ছু করি না। এরপরে এইটা বেসিক্যালি আমরা রিডিরেক্ট করে ডিফারেন্ট একটা কন্ট্রোলারে নিব, আদারওয়াইজ এখানে সিকিউরিটি এনশিওর করা সম্ভব হবে না, রাইট? অ্যালাইস পরিবর্তন করব, আমরা ডেটাবেজের ইউজার আইডি পাসওয়ার্ড চেক করব, রাইট? দেন আমরা লগইন করাবো। আমরা জাস্ট ডিজাইনটা বসালাম। 10 মিনিটস ব্রেক। হ্যাঁ, ব্রেকের, হ্যাঁ বলেন। ব্রেকের পরে আমরা মাইগ্রেশন শিখবো। হ্যাঁ, ডেটাবেস মাইগ্রেশন, আমরা কিভাবে মাইগ্রেশন ফাইল জেনারেট করতে পারি, কিভাবে আমরা মাইগ্রেট করতে পারি, আমরা কিভাবে রোল ব্যাক করতে পারি, আমরা কিভাবে স্টেপ রোল ব্যাক করতে পারি, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা আজকে একটু শেখার চেষ্টা করবো। হ্যাঁ, লারাভেলের কমান্ড লাইন দিয়ে। তো টেবিল বানাবো, টেবিলে ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করব এবং কন্ট্রোলার থেকে, ভিউ থেকে ডাটা নিয়ে কন্ট্রোলারে চেক করে আমরা একটা লজিক, আমরা লগ ইন করলাম, ডেটা কারেকশন, যদি ভুল হয় ডেটা, তাহলে আমি তাকে লগ ইন পেজে ফেরত পাঠালাম। অ্যাটলিস্ট আমরা এইটুকু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো 10 মিনিটস টাইম, এর চেয়ে বেশি নিলে কিন্তু সমস্যা হবে, পেছনের দিকে সময় পাবো না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। দেখেন আমাদের টার্গেটটা কি এখন? আমাদের টার্গেট হচ্ছে যে আমি তো লগ ইন করবো। লগ ইন করতে গেলে আমার ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে না? তা তো লাগবে।
সো ইউজার আইডি পাসওয়ার্ড যেন কারেক্ট প্রসেসে আমরা দিয়ে ডেটাবেসের সঙ্গে ম্যাচ করানোর পরে আমরা লগ ইন করাতে পারি, রাইট? একটু যারা নিচে আছে একটা ইনফরমেশনটা পাস করেন তো ক্লাসটা। তো আমরা ফার্স্টে ডেটাবেস টেবিল তৈরি করব, তার ভিতরে ডাটা ইনসার্ট করব। বাট ল্যারাভেলে একটা সিস্টেম আছে যে আপনি ডেটাবেসের স্কিমাগুলো কোডে রাখতে পারেন, রাইট? ডেটাবেসের যে স্কিমাগুলো সেটা আপনি কোডে জেনারেট করবেন ফার্স্টে, তারপর ওইটা আপনি মাইগ্রেশনের মাধ্যমে ডেটাবেস টেবিল আকারে করে নেবেন। বেনিফিট হচ্ছে আপনাকে ডেটাবেস টেবিল নিয়ে অনেক বেশি অ্যাংশাস হতে হচ্ছে না, রাইট? ডেটাবেসের টেবিল নিয়ে আপনাকে অ্যাংশাস হতে হচ্ছে না। যখন আপনি পুরো প্রজেক্টের মনে করেন যে আমরা 5 জন মিলে একটা প্রজেক্ট করছি, প্রজেক্টের কোডগুলো মার্জ হয় কিভাবে? বড় প্রজেক্টে যদি সাবভার্সন টুল না থাকে তাহলে প্রজেক্ট ফেল, যেখানে একাধিক ডেভেলপার ডেভেলপ করছে। তো সাবভার্সন টুলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টর্টোস এসভিএন, আর ওয়েব বেস সাবভার্সন টুল হচ্ছে গিট। গিটকেও সাবভার্সন টুল হিসেবে ইউজ করা হয়। বাট যখন কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট চলে তখন টর্টোস এসভিএন সাবভার্সন টুলটা ইউজ হয়, সেখান থেকে শুধু কোডে মার্জ হয়ে থাকে। যে লাইক আমি একটা ক্লাসে কাজ করছি, অন্যজন আরেকটা ক্লাসে কাজ করছে, অন্য আরেকজন অন্য আরেকটা ক্লাসে তৈরি কাজ করছে, এবং নতুন নতুন প্রচুর ভিউ তারা জেনারেট করেছে। প্রতিদিন বিকেলে তারা কি করে, কাজ শেষে এটাকে কমিট করে যায়। আর আমিও যখন কমিট করব, কমিট করার পর আমি কি করব, আপডেট নিয়ে নিব, তখন অন্যদের কাজগুলো আমার কোডের ভেতরে অটোমেটিক চলে আসে। মানে কোডগুলো খুব সুন্দর করে মার্জ হচ্ছে, এবং কে কখন কোন কোড করছে, কবে অ্যাড করেছে সে ধরনের হিস্ট্রিও রয়ে যাচ্ছে কোথায়, সাবভার্সন টুলে। সাবভার্সন টুল আমাদের কোর্স মার্জিং এর জন্য ফ্যাসিলিটি দেয়, বাট ডেটাবেস মার্জ করার জন্য কোনো ফ্যাসিলিটি এর আগের কোনো ফ্রেমওয়ার্ক দেয় না। ইভেন অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ডেটাবেসকে মার্জ করার মতো কোনো কনসেপ্ট ছিল না। এই যে আপনারা 10 মিনিট লেট করেছেন। আমি যেটা বলছিলাম যে প্রজেক্ট ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে যখন একটা প্রজেক্ট ডেভেলপ হয়, ভিন্ন ভিন্ন সাব ক্যাটাগরির মাধ্যমে যখন একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট যায়, আলাদা আলাদা পোর্শন, মডিউল যেটাকে আমি বলছি, মডিউলগুলো ভিন্ন ভিন্ন ডেভেলপাররা ডেভেলপ করে, রাইট? আমি যদি ল্যারাভেল দিয়ে একটা প্রজেক্ট করতে চাই, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি আমি ই কমার্সটা করবো ফর এক্সাম্পল, তো ই কমার্সের একজন হোম পেজ নিয়ে কাজ করছে, রাইট? একজন স্লাইডারের লজিক নিয়ে কাজ করছে, আরেকজন সার্চিং নিয়ে কাজ করছে। তো তিনজন তিনটা ডিফারেন্ট পার্টে কাজ করছে ওই প্রজেক্টের, বাট পুরো প্রজেক্টে কি একটা না? এখন আমি যখন ডেভেলপমেন্টে আছি, আমি একটা পোর্শন করছি, ভিন্ন আরেকজন একটা পোর্শন করছে, আরেকজন আরেকটা পোর্শন করছে, এবং দিন শেষে সবার কোড মার্জ করতে হচ্ছে। এটা কত বড় পেইনফুল জব আপনি তো বুঝতে পারেন যখন আপনি ডেভেলপ করছেন, আপনি যখন অফিসে কাজ করছেন বা আপনি কোড লিখতে জানেন। পেইনফুল জব না? অনেক বেশি ডিফিকাল্ট। যে আমার টিমে যদি 2 জন 5 জন থাকে, কোড ম্যানেজ করার জন্য আরেকজন বা আরো 2 জন রাখতে হবে, রাইট? সো এই কাজটাকে ম্যানেজ করার জন্য টুল আছে যার নাম কি, সাবভার্সন টুল। অনেকগুলো সাবভার্সন টুল আছে, এর মধ্যে টর্টোস এসভিএনটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বেস সাবভার্সনিং এর জন্য ইউজ করা হয়ে থাকে, আর ওয়েব বেস সাবভার্সন টুলটা হচ্ছে কি গিট। এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে, রাইট? গিট এর মাধ্যমে কিন্তু সবাই একজন আরেকজনের ভিন্ন ভিন্ন ডেস্ক থেকে কিন্তু কাজ করে একই প্রজেক্টে। বাট ডেটাবেসকে মার্জ করার জন্য কিছু নেই বা ছিল না। তখন কি করা হতো, লগ ফাইল জেনারেট করা হতো। যখনই কেউ ডেটাবেসের কোনো চেঞ্জ আসে, এসকিউএলটা একটা ফাইলে দিয়ে দেওয়া হতো ডে বাই ডে। তখন কি করতো, লাস্টে এসে দিনের শেষে এসে যে যার মতো ওই লগ ফাইলটা কি করে নিত, আপডেট করে নিত। বুঝতে পেরেছি? এটাও ছিল অত্যন্ত পেইনফুল জব, রাইট? অথবা টেস্টিং এর সময় বা আমার প্রজেক্ট ম্যানেজারকে কিন্তু এই কাজটা করতে হতো। সো ল্যারাভেলের এই টাইমটা বাঁচিয়েছে এবং এই কাজটাকে একটু সহজ করেছে, রাইট? ডেটাবেসটা কোডের মধ্যেই রাখতে হবে, তাদের রুলস। যদি আপনি এই রুলসটা ফলো করেন, আপনি পেইন থেকে বেঁচে যাবেন। আপনি যখনই টেবিল বানাবেন, স্কিমা বানান, যখনই চেঞ্জ করেন, স্কিমাতে চেঞ্জ করেন, রাইট?
যখন একটা ফ্রেশ প্রজেক্ট টেস্টিং শুরু হবে তখন আপনি প্রথম থেকে আপনি আপনার ডেটাবেস থেকে মাইগ্রেট করে নিলেন, একদম ব্ল্যাঙ্ক ডেটাবেস পেলেন, এবং যেখানে যে পরিবর্তনগুলো করেছে সেই পরিবর্তনগুলো কি অটোমেটিক আপনার ডেটাবেসে চলে আসবে, কারণ সেটা কোডের মধ্যে আছে। আমি যে ডেটাবেস টেবিল বানাচ্ছি তার স্কিমা আছে, আপনি যেটা বানাচ্ছেন তার স্কিমা আছে, আপনি যেটা বানাচ্ছেন তার স্কিমাও আছে। আমি যখন মাইগ্রেট করব তিনটে টেবিলই তো ডেটাবেসে চলে আসবে। বাট আমাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, আমি যেন ডেটাবেস টেবিলের ভেতরে গিয়ে কিছু না করি, যদি করিও সেটা আপডেট করে রাখি কোথায়, স্কিমাতে। বোঝা যাচ্ছে? তো আমরা মাইগ্রেশনের জন্য ল্যারাভেলের যে সাইটটা আছে laravel.com এ, এই যে laravel.com এ 5.4 এ এই যে CSR এর পোরশনে না থেকে আমরা মাইগ্রেশন ডেটাবেস সেগমেন্টে যাব। এই যে ডেটাবেসে গিয়ে মাইগ্রেশন পার্টটা একটু দেখার চেষ্টা করব। মাইগ্রেশন মানে সুন্দর করে মাইগ্রেশনের কমান্ড গুলো দেওয়া আছে, কিভাবে আপনি মাইগ্রেশন টেবিল জেনারেট করবেন, টেবিলের ফাংশন জেনারেট করবেন, স্কিমা তৈরি করবেন, এবং কোন ফিল্ডের জন্য কি ধরনের ফাংশন লিখলে ডেটাবেসে কি ধরনের ডেটা টাইপ তৈরি হবে, রাইট? সেগুলো সব সুন্দর করে বলে দেওয়া আছে, এবং ফাইল কোথায় জেনারেট হয়, কিভাবে আপনাকে এটাকে ম্যানেজ করতে হবে, সেই বিষয়গুলো এখানে সুন্দর করে আছে। দেখেন, আমি যদি একটা টেবিল তৈরি করতে চাই, লাইক এখানে একটা ইউজার টেবিলের কনসেপ্ট দেওয়া আছে, PHP artisan make migration, এটা মূল কমান্ড। তারপরে ক্রিয়েট বলা হচ্ছে ইউজার টেবিল, এটা বেসিক্যালি ফাইল নেম। তারপরে ক্রিয়েট ইকুয়াল ইউজার, বেসিক্যালি সে ইউজার নামে একটা টেবিল তৈরি করতে চাচ্ছে। এবং ওই মাইগ্রেশন ফাইলে দুইটা ফাংশন জেনারেট হয়, একটা হচ্ছে আপ ফাংশন, একটা হচ্ছে ডাউন ফাংশন। আপ ফাংশনটা মাইগ্রেট যখন করি তখন, আর ডাউন ফাংশনটা যখন রোল ব্যাক করা হয় তখন কাজ করে, রাইট? সো এখানে সুন্দর করে সবকিছু বলা আছে, আমি কিছু কিছু এক্সাম্পল তুলে প্র্যাকটিস করাচ্ছি, নাথিং এলস, রাইট? আমরা এখান থেকে কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব এখন। তার আগে একটা বিষয় একটু দেখিয়ে নেই, আগে থেকেই ল্যারাভেলের প্রজেক্টে দুইটা স্পেসিফিক টেবিলের মাইগ্রেশন ফাইল আর মাইগ্রেশনকে ম্যানেজ করার জন্য আমি যদি এখন একটা মাইগ্রেশন কমান্ড চালাই, আমার ডেটাবেসে তিনটে টেবিল জেনারেট হবে, রাইট? এই দুইটা টেবিল, একটা হচ্ছে ইউজার টেবিল, একটা পাসওয়ার্ড টেবিল, আর একটা হবে মাইগ্রেশন নামে টেবিল। যে মাইগ্রেশনটা হ্যান্ডেল করার জন্য আলাদা একটা টেবিল প্রত্যেকটা ল্যারাভেল প্রজেক্টে থাকে। মানে মাইগ্রেশন যে কমান্ডটা দিচ্ছি আমরা, মাইগ্রেট থেকে টেবিল বানানোর জন্য, হ্যাঁ, এই যে সে কি করবে, এখান থেকে স্কিমাগুলোকে তুলে মাইস্কুয়েলে গিয়ে এটাকে জেনারেট করে দেবে, তখন টেবিলগুলো তৈরি হয়ে যাবে। আবার মাইগ্রেশনে আরেকটা কমান্ড আছে PHP artisan রোল ব্যাক, যখন আমি বলবো মাইগ্রেশনের আরেকটা ফাংশন হচ্ছে রোল ব্যাক, তখন সে আবার ওখান থেকে নিয়ে আসবে, ডিলিট করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, সো স্টেপ বাই স্টেপ পুরো মাইগ্রেশন টেবিলে হ্যান্ডেল করা হয়ে থাকে। সো এখানে আছে, একটু নিচের দিকে আমরা যদি যাই, যে মাইগ্রেশন করা যায়, ফোর্স মাইগ্রেট করা যায়, মাইগ্রেটকে রোল ব্যাক করা যায়, রোল ব্যাককে স্টেপ রোল ব্যাক করা যায়, রিসেট করে দেওয়া যায়, ক্লিয়ার করে দেওয়া যায় টেবিলে ডেটাগুলোকে। হ্যাঁ, সো অনেক কিছুই করা সম্ভব। হ্যাঁ, আবার আরেকটা বিষয় আছে সিডিং, সিডিংটা আমরা দেখবো, রিফ্রেশিং টেবিলের কনসেপ্ট। সো নিচের দিকে একটা জিনিস খেয়াল করেন, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কি লাগবে? অটো ইনক্রিমেন্ট ফিল্ড লাগবে, টেক্সট ফিল্ড লাগবে, ভার্কার ফিল্ড লাগবে, পাসওয়ার্ডের জন্য ভার্কার আমাদের নরমালি লাগে, টাইনি ইন্টিজার লাগবে, ডেট টাইম লাগবে, লাগবে না? বিভিন্ন ধরনের ডেটা টাইপস থাকে, সো এর জন্য আলাদা আলাদা করে ফাংশন দেওয়া আছে। আমরা যখন যা চাচ্ছি সেইভাবে ফাংশনগুলো দিয়ে আমাদের স্কিমা ফাইল জেনারেট করতে হবে। সো আমি একটা স্কিমা বানাবো বেসিক্যালি অ্যাডমিন টেবিলের জন্য, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলই তো বানানোর চেষ্টা করছি। সো আমি যেটা করি, কমান্ড লাইনে যাচ্ছি, একটু খেয়াল করেন, আমি পরিবর্তন করছি, আমি বলছি টিবিএল অ্যাডমিন। সো ফাইলটার নামও আমি পরিবর্তন করছি, ইউজারের পরিবর্তে tbl_admin। আমি একটি স্ট্যান্ডার্ড বলেছি, বেসিক্যালি এটা হচ্ছে বলতে পারেন যে খুব ভালো একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য, বা আপনি লাইভ প্রজেক্ট বা যেগুলোতে সোর্স কোড পান ওই প্রজেক্টগুলোতেও দেখবেন যে ডেটাবেসের টেবিলের প্রিফিক্স তারা ইউজ করে, যেটা করাটি স্ট্যান্ডার্ড, ম্যান্ডেটরি রুলস না। ডেটাবেসেও একটা প্রিফিক্স ইউজ করে, ডিবি আন্ডারস্কোর, টেবিলের জন্য প্রিফিক্স ইউজ করে টেবিল আন্ডারস্কোর। আবার টেবিলের যদি মনে করেন যে সেগমেন্ট হয়, যে লাইক মডিউল বাই মডিউল, এটা যারা জুমলাতে কাজ করে তারা ভার্চুয়াল নিয়ে কাজ করে, যারা
ই কমার্স বানানোর জন্য। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে তারা কি যেন ইউজ করে, ও কমার্স, তাই না? ও কমার্সের জন্য তারা ওই আলাদা ধরনের একটা কি আছে অ্যালায়েন্স বলা হয়, টেবিল অ্যালায়েন্স, সেটা ইউজ করছে। আবার ওয়ার্ডপ্রেসের যে টেবিলগুলো, তখন ওখানে টেবিলের সামনে কি আছে, ডাব্লিউপি। খেয়াল করেন প্রত্যেকটা টেবিলের সামনে ডাব্লিউপি, ওয়ার্ডপ্রেস কথাটা সুন্দর করে দেওয়া আছে। সো আমরা অ্যালায়েন্সটা ইউজ করব ফর স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, নাথিং এলস। আমি অ্যাডমিনও লিখতে পারতাম। বাই দ্য ওয়ে আমি কি করছি, একটা কমান্ড চালিয়েছি। এখানে স্যার টিবিএল আর এটা কি টেবিলের নেম? এটা বেসিক্যালি ফাইলের নাম হবে, এই নামে একটা ফাইল জেনারেট হবে। আর আন্ডারস্কোর ক্রিয়েট ইকুয়াল টিবিএল অ্যাডমিন, এটা টেবিলের নাম। এইটা বেসিক্যালি ফাংশনের ভেতরে চলে যাবে, এটা ফাইলের নাম হিসেবে আসবে। ওকে, খুব দ্রুত সময়ের মধ্যে হয় জেনারেট হবে। এন্টার পরে নাই মোস্ট প্রবাবলি। তো এটা তো টেবিলের স্কিমা জেনারেট। এই যে দেখেন ক্রিয়েটেড মাইগ্রেশন, আজকে ডেট এবং টাইম দিয়ে একটা ফাইল জেনারেট করেছে মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে। এই যে মাইগ্রেশনের মধ্যে এই যে ক্রিয়েট টেবিল অ্যাডমিন টেবিল ডট পিএসপি নামে একটা ফাইল জেনারেট হয়েছে। এখানে দেখেন বেশ কিছু ইলিমিনেটেড ফাইল জেনারেট ইউজ হয়েছে। এটা নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কোনো দরকার নেই। এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আমাদের টেবিলের নাম এখানে বসে গেছে। আমি যদি এখানে নাম পরিবর্তন করে দেই, এই নামটাই ডেটাবেসে যাবে। বাট ওখানে যখন আমি ওই ক্রিয়েট ইকুয়াল টেবিলের নাম দিয়েছি, দ্যাটস ওয়াই এই ফাংশনগুলো জেনারেট হয়েছে। ক্রিয়েট ইকুয়াল টেবিল না দিলে আমার এই আপ ডাউনের মধ্যে কোড জেনারেট হতো না। আপ ফাংশনে ব্ল্যাঙ্ক থাকতো, ডাউন ফাংশনে কি থাকতো, ব্ল্যাঙ্ক থাকতো। এবং আরো দুটো ফিল্ড মডেল কনসেপ্টে আমি যাব না, মডেল প্র্যাকটিসটা উচ্চ করা হয়েছে, মডেল ফোল্ডারই নেই। আরো ইজি মেথডে চলে আসবো আমরা, মানে বলতে পারেন যে ইজিয়েস্ট মডেল ডেভেলপমেন্টের সময় যেন আমরা খুব ইজিলি প্রসেসটা বুঝি এবং খুব সহজে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখানে দুটো ফাংশন আছে যেটা ডিফল্ট থাকে, ইনক্রিমেন্ট, সেটা অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, আর টাইম স্ট্যাম্পস ফাংশনটা দুইটা ফিল্ড জেনারেট করে, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আর একটা হচ্ছে আপডেটেড অ্যাড, এবং ডেটা টাইপও কি ডেট টাইম। ডেট টাইম হিসেবে একটা ডেটা টাইপ সেট করে। তার মানে আমি যদি এখন মাইগ্রেট করি, তিনটা ফিল্ড জেনারেট হবে, একটা আইডি, ক্রিয়েটেড অ্যাড এন্ড আপডেটেড অ্যাড। কোন টেবিলে? অ্যাডমিন টেবিলে, রাইট। আর আইডিটা হবে কি প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। ফর দ্যাট রিজন ইনক্রিমেন্টস নামে যে ফাংশনটা আছে এটা কল করাতে, হ্যাঁ আপনাকে প্রাইমারিও বানিয়ে দেবে, অটো ইনক্রিমেন্টও করে দেবে। ঠিক আছে, যখন এটা আপনি করছেন। এখন আমাদের কি কি দরকার? নেম লাগবে, ইমেল এন্ড পাসওয়ার্ড and access level। আমি যদি ডেটাবেসের access level দিতে চাই, সো এটাকে আমি আইডি না রেখে আমি অ্যাডমিন আইডি করব। এটা ইনক্রিমেন্টসটা হবে না, এটা নামের জায়গায় আমি স্ট্রিং ফাংশন কল করব। স্ট্রিং মানে varchar, আবারও রিপিট করছি, স্ট্রিং মানে কি varchar। আর এটা হচ্ছে আমার অ্যাডমিনের নাম, অ্যাডমিন আন্ডারস্কোর নেম। ইমেল অ্যাড্রেসটাও স্ট্রিং, এটাও আমার ইমেল অ্যাড্রেস। বেসিক্যালি এখান থেকে আপনি লেন্থ সেট করে দিতে পারেন, কমা দিয়ে আপনি লেন্থ সেট করে দিতে পারেন, তাহলে ভার্কারের লেন্থ হবে। বাট এখানে কিছু লিমিটেশন আছে, কিছু কিছু ফাংশন লেন্থ দিলে এরর জেনারেট করে, লাইক টাইনি ইন্টিজার। ইন্টিজার জাতীয় যে কোনো জায়গায় লেন্থ দিলেই প্রবলেম ক্রিয়েট করে, এইজন্য এটাকে স্কিপ করে দিতে হয়। বাট ভার্কারে আপনি লেন্থ দিতে পারেন, সেটা কাজ করে। বাই ডিফল্ট 255। এটা কিন্তু আবার একটু পেইনফুল, হ্যাঁ, জায়গা বেশি ইন্ডেক্সিং করে। পাসওয়ার্ড বল, যে ওয়ার্কার যদি 255 হয়, বাট আমি যদি ইউজ করি 220, তাকে রেজিস্ট করি, তাহলে তো স্যার আমার 220 ক্যারেক্টারের মেমোরিটাই সেম। এক্ষেত্রে হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে কি স্যার পুরোটাই দখল করে, পুরোটাই দখল। আপনি ইন্টিজার 5 দিয়েছেন, বাট আপনি ভ্যালু পুট করছেন 1,
সে কিন্তু 10 বাইট জায়গা দখল করে নেয়। যতটুকু দেবেন ততটুকু, বাকিটা রিলিজ করবে না। 255 দিলে সমস্যা নেই, বাট ওই টেবিলের জন্য যে টেম্পোরারি লোকেশন সে নিয়ে রাখবে সেটা আলটিমেটলি বেশি তৈরি করে রাখবে। ডেটাবেস ওই ব্রেন ডেভেলপ করা আছে না, ওই টেবিলের সাইজ দেখে সে ইন্ডেক্সার বানাবে। মনে করেন আমি আমার সি ড্রাইভে বলে রেখেছি এতটুকু যদি ফাঁকা না থাকে তাহলে আমি ডিফ্র্যাগমেন্ট দিতে দিব না। ওই যে কনসেপ্ট আছে, কিছু জায়গায় সে কিন্তু রেখে দিচ্ছে তার মেমোরিতে। ডেটাবেসও কিন্তু এরকম জায়গা রাখে কোয়েরির জন্য, রাইট? এই কারণে ইন্ডেক্সিংটা প্রবলেম ক্রিয়েট করে। লাস্টেরটা কি ছিল? এক্সেস লেভেল। তাহলে এটা হবে টাইনি ইন্টিজার, রাইট? এখানে আবার আমি যদি কি করতে চাই, লেন দিয়ে দিই, তাহলে এরর হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডিফল্ট সে টাইনি ইন্টিজারের লেন্থ 5 বলে, আর ইন্টিজারের লেন্থ প্রবাবলি 10 বলে। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখি যে টাইনি ইন্টিজারের ইকুইভ্যালেন্ট ফাংশন কোনটা, রাইট? স্পেলিং মিস্টেক হলে কিন্তু প্রবলেম হয়, দ্যাটস আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, টাইনি ইন্ট আছে, আমি দেখেছি আছে। তো এই যে আছে টাইনি, টাইনি ইন্টিজারও আছে, স্মল ইন্টিজারও আছে। টাইনি ইন্টিজার রয়েছে। ফোর হয়, দেন 4 হয়। আচ্ছা, তাহলে আমার ফিল্ড জেনারেট হবে 1 2 3 4 5 7টা। টাইম স্ট্যাম্পে 2টা হয়, ক্রিয়েটেড অ্যাট এন্ড আপডেটেড অ্যাট। মানে লারাভেলে যেটা হয় যে স্কিমার মাধ্যমে গেলে প্রত্যেকটা টেবিলে তারা ক্রিয়েটেড এবং আপডেটেড রাখে। এবং এটাও একটা বড় অ্যাডভান্টেজ যে আপনি যখনই কোনো ডাটা চেঞ্জ হচ্ছে তখন আপনি মডিফিকেশন টাইমটা খুব সহজে রেখে দিতে পারছেন। ওকে, তো আমরা এইটাকে যদি ইউজ করতে চাই, দেখেন না, এখন এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এই যে একটা ফাংশন আছে না ডাউন, আর একটা ফাংশন কি আপ। তো এখানে স্কিমাতে বলা আছে ক্রিয়েট, আর এখানকার ফাংশনের স্কিমাতে বলা আছে ড্রপ ইফ এক্সিস্ট, রাইট? নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা আপ কি, যখন আমি মাইগ্রেশন চালাবো তখন এটা টেবিলটা ক্রিয়েট করবে, আর আমি যদি ড্রপ করতে চাই তাহলে আমাকে ওই রোল ব্যাক বা সামথিং কোনো একটা ফাংশনে কল করলে এটা রোল ব্যাক হবে। সো আমার একটা স্কিমা আছে এবং এক্সিস্টিং আরো 2টা স্কিমা আছে, রাইট? আমাদের ডেটাবেসের নামটাকে একটু চেক করে আসি। হ্যাঁ, আমরা কি ডেটাবেস বানিয়েছি? হয় নাই? ডেটাবেসের কোনো কানেকশনও দেই নাই। ওকে, নাইস, ভেরি নাইস, নো প্রবলেম। হ্যাঁ, এটা দুই জায়গায় কানেক্ট করা যায়, না থাকলে নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, আপনার না থাকলে কোনো সমস্যা না, আমি কানেকশন দিয়ে ডেটাবেস বানিয়েও আমি সরাসরি কানেকশনে যেতে পারি, নো ইস্যুস। দুইভাবে কানেকশন করা যায়। ইএনবি ফাইলটা তো এখানে দেখা যায় না। আচ্ছা, আমরা ভিন্নভাবে দেখি, নো প্রবলেম। আমাকে ডেটাবেসটা বানিয়েছি। ডিবি plug batch 09 lv laravel block batch 09। কলিশনটা আমরা ইউটিএফ 80 ইউজ করব, জেনারেল সিয়া, ইউনিভার্সাল ক্যারেক্টার সেট দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা সাপোর্ট করতে পারি। আমরা ডেটাবেসটা কপি করে রেখেছি, ডেটাবেসের নামটা এটা লোকাল হোস্ট রুট থেকে চলছে। সো কানেকশন দুইটা জায়গা থেকে হয়, সেটা আমি আবারও রিপিট করছি যে আমরা দুই জায়গা থেকে কানেকশন দিতে পারি। এক হচ্ছে ইএনবি ফাইল, আর দুই হচ্ছে একদম ডেটাবেসের ফাইল যেটা আছে কনফিগের মধ্যে।
সো ইএনভি থেকে নরমালি একটা ডেটাবেসকে কানেক্ট করা যায়, আর আমরা যদি একাধিক ডেটাবেসকে কানেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে MySQL কানেকশন হোস্ট পোর্ট ডেটাবেস ইউজারনেম এন্ড পাসওয়ার্ড এই পোর্শনটুকু রিমুভ করে দিতে হয়। যতটুকু সিলেক্টেড আছে, যে লাইক আমি ইএনভি ইউজ করব না, আমি ডেটাবেস ফাইলের মাধ্যমে কানেক্ট করব, তখন এই কোডটা রিমুভ করব, কারণ ফার্স্ট চেকিং হয় এখানে .env তে ফার্স্ট চেকিং হয়। আর সেকেন্ড চেকিংটা আমি যদি এটা এখানে না রাখি তখন কানেকশনের জন্য তারা চেক করে এই যে কনফিগের মধ্যে database.php নামে আছে, তখন এই যে এখানে ডিফল্টটা বলা আছে কি MySQL। হ্যাঁ, ডিফল্ট আমি ডিফারেন্ট করতে পারি। দেখেন SQL লাইট আছে, MySQL আছে, PostgreSQL আছে, SQL সার্ভার আছে। তার মানে এতগুলোর সাথে কাজ করার জন্য ডিফল্ট কনফিগারেশন তারা দিয়েই রেখেছে। না, SQL লাইট আছে। আচ্ছা, MySQL এই যে এটাকে ড্রাইভার বলা হয়, MySQL ড্রাইভারের মধ্যে এখন মারিয়াও আছে, নো প্রবলেম। হ্যাঁ, আলাদা একটা জিনিস, এখন মারিয়া পর্যন্ত আছে। হ্যাঁ, এখন লাস্ট যেটা। হ্যাঁ, এখন এখানে খেয়াল করেন যে ওইটা আমি ইএনভির ক্ষেত্রে একরকম, এখানকার জন্য ভিন্ন। যে আমি যখন ইএনভি তে আছি এখানে ডেটাবেসের নামটা দিতে হবে, এখানে ইউজারের নামটা দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, দ্যাটস ইট, সে ডেটাবেসকে কানেক্ট করে নেবে। আবার এটা যদি আমি ইউজ না করি, ইএনভি অনেক ধরনের অনেক সার্ভার ইএনভি সাপোর্ট করে না, তখন আমি কি করব? হোস্টিং সার্ভার, লিনাক্স সার্ভার ইএনভি সাপোর্ট করে না, তখন আপনাকে ওই ইএনভি থেকে এই লাইনগুলো বাদ দিয়ে দিতে হবে। দেন আপনাকে এই ডেটাবেস ফাইলে এসে এখানে ডেটাবেসের নাম, এখানে ইউজারের নাম আর এখানে পাসওয়ার্ড প্লেস করতে হবে। জাস্ট ওই লোকেশনটুকু, এই যে লাইনটুকু আমি সিলেক্ট করে রেখেছি। না, অনেক সার্ভার সাপোর্ট করে না, ওই লোকাল হোস্টই থাকে কাজ করবে, অলওয়েজ লোকাল হোস্ট। হ্যাঁ, লোকাল হোস্ট মেনশন করারও প্রয়োজন পড়ে না। না, এটা রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আপনি এখানে কানেকশন দেবেন। এটা গেল হচ্ছে আরেকটা জিনিস। এখানেও আরেকটা ডিবি আছে, মনে করেন আপনি আরেকটা ডেটাবেস দিয়ে ধরেন PostgreSQL এর সঙ্গে আপনি কানেক্ট করবেন, আপনি Postgre এর সাথেও কাজ করছেন, সেক্ষেত্রে ট্রাবল হবে। আপনি MySQL এর দুটো ডেটাবেসের সাথে আপনি একসাথে কাজ করতে পারবেন না, আপনি ভিন্ন ডেটাবেস সার্ভারের সাথে কাজ করতে পারেন। আমি দুটো ডেটাবেসে দিব, দুটো ডেটাবেস থেকে মানে প্রায়োরিটি বেসিস আমি ডিফল্ট যে তার কাছ থেকে ডাটা নিব, আমার কিচ্ছু করার দরকার নেই। আমার জাস্ট এখানে আমার আরেকটা ডেটা আছে PCSQL, আমি তাকে কানেক্ট করে দেব, দ্যাটস ইট। আমি জাস্ট চালাবো, কোয়েরি বিল্ডার চালাবো, ডাটা ইনসার্ট হলে দুটোতে ইনসার্ট হবে, আমি ডাটা তুলবো, আমার MySQL থেকে তুলে দেব, যে ডিফল্ট সেখান থেকে উঠাবে। আর যদি আমি এখানকার PostgreSQL ও কানেকশন দিয়ে দেই, PostgreSQL এ আমার ডেটাবেস থাকবে, আমার ডেটাবেস ওখানে ডাটা চলে যাবে। হ্যাঁ, দুইটা সার্ভারের কনসেপ্ট, আমার দুইটা ডেটাবেস কোন কনসেপ্ট এটা আমার জানা নেই, যে আপনি একই ডেটাবেসের ভিতরে না রেখে আলাদা করলেন কেন, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এটা যখন উপর থেকে চিন্তা করা হয় এই ধরনের পলিসি মেক করা হয় না যে একই প্রজেক্টের একাধিক ডেটাবেস, একই প্রজেক্টের একটাই ডেটাবেস হবে, বাট ভিন্ন সার্ভার হতে পারে ফর সিকিউরিটি রিজন। আমি হচ্ছে বলতে চাচ্ছি, ধরুন যে আমি একটা ইউজ করব হচ্ছে MySQL আর একটা ইউজ করব ধরুন যে MongoDB। একটা হচ্ছে আমি বিগ ডেটার জন্য নিব, আর একটা হচ্ছে আমার জাস্ট ইউজারের যে পোস্টগুলো সেটার জন্য। আমি ইউজার কোথায় যাচ্ছে, কি করতেছে, সবকিছুর জন্য আমি হচ্ছে একটা MySQL ইউজ করব, আর একটা হচ্ছে MySQL ইউজ করব হচ্ছে তার ফিডব্যাক দেওয়ার জন্য। সেই কনসেপ্টটা আমি তো এটা একটু রিসার্চ করে দেখতে হবে যে ইটস পসিবল অর নট। এটা তো ফেসবুক ওরা তো ইউজ করে, ওরা হুডুপ না, হুডুপ ইউজ করছে না, ভিন্ন আরেকটা ফ্রেমওয়ার্ক তারা ইউজ করছে, তার নামটা আমি ভুলে গেছি, সি দিয়ে নাম, ওটা একটা ফ্রেমওয়ার্ক আর কি বিগ ডাটা অ্যানালাইসিস এর জন্য। ওটার নামটা আমি ভুলে গেছি, টোটালি আমার মাথা থেকে আউট হয়ে গেছে, আমি জানি, বাট নামটা ভুলে গেছি, বিগ ডাটার জন্য। বাট হুডুপটা মোস্টলি ইউজ, এটা লাইট ওয়েট, প্রসেসিং এর জন্য ফাস্টার,
জাভা বেস্ট, হ্যাঁ, এটা কাজ করে ভালো। মঙ্গোর জন্য কিন্তু মঙ্গো ডাটা অ্যানালাইসিসে হুডুপ ইউজ করা। মানে আমি স্যার যেটা বলতে চাইছি, আমি কি আপনাকে বলতে চাইছি, আপনি আমাকে বোঝাতে পেরেছেন। আপনি মাইস্কুয়েল এবং মঙ্গো একসাথে ইউজ করতে চাচ্ছেন একটা প্রজেক্টে, বাট সার্ভার কিন্তু কি মাইস্কুয়েলই। সো এখানে যে প্রসেসটা দেওয়া আছে ল্যারাভেলের ডেটাবেসের ভেতরে, এদের প্রসেসটা হচ্ছে এই যে এক একটা করে প্যারামিটার, এক একটা করে ডেটাবেস সার্ভার আইডেন্টিফাই করে। আলাদা ডেটাবেস সার্ভার, PGSQL আলাদা ডেটাবেস সার্ভার, MySQL আলাদা ডেটাবেস সার্ভার এবং SQL আলাদা ডেটাবেস সার্ভার, রাইট? SQLite। তো তারা কাজ করছে আলাদা আলাদা ডেটাবেস সার্ভারের সাথে, বাট তারা একই ডেটাবেসের ভিন্ন ভিন্ন প্রসেসের সাথে কাজ করছে না। এই কনফিগারেশনে প্রসেসটা করা যায় কিনা সেটা রিসার্চের বিষয়, আমাকে দেখতে হবে টেস্ট করে। পসিবল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনি যে কনসেপ্টটা বলছেন এই কনসেপ্টে এখন আপাতত কাজ হচ্ছে কিনা আমার জানা নেই। যদি SQL আর মঙ্গোর কথা বলা হয় একসাথে কোন একটা প্রজেক্ট ইউজ করবে, সেক্ষেত্রে তারা করতেই পারে চাইলে। একই প্রজেক্টে দুইটা ডাটাবেস হতেই পারে, কারণ যদি বিগ ডেটা কনসেপ্ট আবার যেটা বিষয় আছে যে বিগ ডাটাতে যখন ডাটা নেওয়া হয় তখন ওইটা কিন্তু ভিন্ন প্রসেসে ডাটা নেওয়া হয়, ডাটা অ্যানালাইজিং একটা। আপনি আপনি যেটা করছেন কখনো নিব না, বা আমি নেট ইউজারকে দেখাবো না, ওটা হচ্ছে আমার স্টোরেজের জন্য যাবে, অ্যানালাইসিসের জন্য যাবে। এটা একটু চেক করে দেখতে হবে, এখনই আনসার করতে পারছি না। বাট এখানকার কনসেপ্ট টোটালি ভিন্ন, ভিন্ন সার্ভার কনসেপ্ট। লাইক আমি ল্যারাভেল দিয়ে একটা ওয়েব অ্যাপস বানালাম ব্যাংকিং ট্রানজাকশনের জন্য, রাইট? সো ব্যাংক ট্রানজাকশনের জন্য ইচ এন্ড এভরি সেকেন্ডের ডাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা সবচেয়ে ভালো ডাটা এইভাবে রাখতে পারে। সেকেন্ড ওয়াইজ ডাটাও সেগমেন্ট করে সুন্দর করে রাখতে পারে কে? ওরাকল। সো আমি অবশ্যই আমার ডাটাকে সিকিউর করার জন্য যেটা করব যে MySQL ডিফল্ট হিসেবে ইউজ হবে, সেকেন্ডারি ডেটাবেস হিসেবে ওরাকল ইউজ হবে। আমি বুঝতে পেরেছি, অথবা SQL সার্ভারকে আমি ইউজ করব। আমি C# দিয়ে প্রজেক্ট বানাচ্ছি, তারা SQL সার্ভার প্রমোট করে। সো আবার আমি SQL সার্ভারকে আমি PHP এর সাথে ইউজ করতে পারি, ল্যারাভেলের সাথে। আমার SQL সার্ভার আছে, আমার MySQL আছে। MySQL আমার ডিফল্ট, আমার এখানে কানেকশন দেওয়া আছে, রাইট? তো তখন যেটা হবে যে আমি যখনই কমান্ড চালাবো আমার ডেটাবেসের কানেকশন কিন্তু সে অলরেডি কার সঙ্গে? দুজনের সঙ্গেই করে রেখেছে। অবশ্যই যেটা হতে হবে যে আমার লাইভ সার্ভারে MySQL থাকতে হবে, SQL সার্ভারও থাকতে হবে। দুটাতে কানেকশন রাখলাম। আমি তো 20 মিটারে ওই যখন কমান্ড দেব তখন তো আমাকে কোন সার্ভারে গিয়ে মেনশন কোডটা আপনি যখন কমান্ড দেবেন, তিনটা অ্যাকশনের চারটা অ্যাকশন হয় নরমালি, কি? ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলিট। তো যখন ইনসার্ট হবে দুইটাতেই যাবে, সিলেক্ট হবে ডিফল্ট থেকে আসবে, দ্যাট মিন্স MySQL থেকে। আপডেট যখন হবে দুইটাতেই যাবে, ডিলিট যখন হবে দুইটাতেই যাবে। তার ভেতরে ওই প্রসেসটা লেখা আছে, কোডি বিল্ডারের ভেতরে সেটা লেখা আছে। মানে ফ্রেমওয়ার্কের ইউজটা এই জন্যই কি ভালো যে আপনি ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারছেন। এটা আমি শুরুর ক্লাসে বলেছি যে মানে ফ্রেমওয়ার্ক গুলো আপনাকে এই অ্যাডভান্টেজ শুরুর দিন থেকেই দিচ্ছে। কোডিগনেটর আরো পরে এনেছে এটা, রাইট? কোডিগনেটর 2009 এর দিকে কোয়েরি বিল্ডার এনেছে, কোয়েরি বিল্ডার ক্লাস। এর আগে SQL কমান্ডই চালাতে হতো, রাইট? এখন তো আপডেট হচ্ছে, তারা ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে স্টিল 3.2 ভার্সনে তারা কিন্তু ওই PDO ইউজ করেছে, PDO ইউজ করেছে, PHP ডেটা অবজেক্ট ইউজ করেছে। এখনো তো তাই, কিন্তু তারা ওই PHP ডেটা অবজেক্টই ইউজ করছে লেটেস্ট ভার্সনে। সো যে কোনো ডেটাবেস সার্ভার নিয়ে আমি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো এইটা হচ্ছে একটা বিষয় যে আমরা এখান থেকেও কানেক্ট করতে পারি, আবার কোথা থেকে? ENV থেকেও কানেক্ট করতে পারি। সো আমি ENV থেকে কানেক্ট করছি db_blog_batch0। একটু খেয়াল করেন, আমি নিজের থেকে কিছুটা ভুল করেছে। সে কি আমাকে বলে ENV ফাইল শুরুতেই এক্সিকিউট হয়, যখন আমি কোয়েরি চালাতে যাব তখন আমাকে এররটা দেবে যে তোমার এই নামে কোনো ডেটাবেসই নেই। আমাকে এখন কিন্তু কিছুই সে বলছে না, বাট আমি যখনই কোয়েরি এক্সিকিউট করতে যাব তখনই আমাকে ধরে বসবে।
কানেকশনটা সে চেক করবে। বুঝতে পেরেছি? সো এই কারণেই আমরা যখন ডেটাবেসও দিই নাই, কানেকশনও দিই নাই, আমরা দিব্যি 2-3টা ক্লাস পার করে দিলাম। আমি জানি না যে আমাদের ডেটাবেস কানেক্ট হয় নাই, এটা বুঝতে পেরেছেন? বাট এখন যখন আমি আমার ইএনভি থেকে কানেক্ট করব, তখন আমাকে চিন্তাও করতে হবে না কখন কানেক্ট হবে, কখন ডিসকানেক্ট হবে, এটা ল্যারাভেলের ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, হোস্ট নেমটা কি আমার? সরি, পাসওয়ার্ড রুট। পাসওয়ার্ড নাই, ইউজার নেম রুট। সো আমরা কানেকশন দিলাম ইএনভি দিয়ে। সো ডেটাবেসের কোনো চেঞ্জ আমরা আনি নাই। এখন কমান্ড লাইনে যাচ্ছি। ESP listen migrate migration table created successfully। এখানে একটা বিষয় আছে, একটা টেবিল জেনারেট হয়েছে, বাট ইউজার টেবিল এবং পাসওয়ার্ড টেবিল জেনারেট করতে গিয়ে ওরা একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছে। ওখানে ইউনিক নামে একটা ফাংশন আছে যেটা সাপোর্ট করে না, কম্পিটেবল না ওই ইয়ের সাথে, ল্যারাভেলের সাথে মাইস্কুয়েল এর এই যে ইমেলের অ্যাড্রেস ইউনিকটা সে জেনারেট করতে পারছে না। এটা একটা ফল্ট আছে, ওই আগে থেকেই জেনারেট করা আছে, দুইটা টেবিল আছে না, সেখান থেকে এরর আসছে। এররটা একটু খেয়াল করবেন অলওয়েজ, কোথা থেকে আমাকে এররটা দিচ্ছে। এটা যে ইউজার টেবিল থেকে আমাকে দিচ্ছে, আফটার টেবিল ইউজার অ্যাড ইউনিক ইউজার ইমেল আন্ডারস্কোর ইউনিক। Queue was too long, max key length is 786 byte. এটা ইউজার টেবিলে, হ্যাঁ আমরা একটু চেক করছি, একটু খেয়াল করেন। এখান থেকেও আমাদের এই যে এই ফাংশনটা জেনারেট করতে পারছে না, এই ইউনিক ফাংশনটা সে জেনারেট করতে পারছে না। আরেকটা বলেন, অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখানে গিয়ে স্যার বুটের ভিতরে লিখতে হচ্ছে স্কিমা ওন ডিফল্ট স্ট্রিং লেন্থ 191 ডিফল্ট স্ট্রিং লেন্থ ডিফল্ট এর বড় হতে এর বড় হতে লেন্থ 191 ইউজ করে দিচ্ছি। যে সার্ভিস প্রোভাইডার তো আছে, প্যাকেট দিলাম। মাইগ্রেশনটা ইউজার টেবিল তো জেনারেট হয় নাই, জেনারেট হয়েছে মাইগ্রেশনটা। তো চেক করি, মাইগ্রেশন ইউজার দুজনেই জেনারেট হয়েছে। এটা রিমুভ না করে আমি রোল ব্যাক করি। হ্যাঁ দেখেন, রিফ্রেশ রিসেট, আমি রোল ব্যাকই করব, কারণ আমি তো কোনো অ্যাকশন এক্সিকিউট করি নাই। হ্যাঁ রোল ব্যাক করলেও তো চলে আসবে, প্রথম দিক থেকে যায়। স্যার তাহলে মানে যদি আমরা রিলেশনাল টেবিলের ক্ষেত্রে স্যার এটা কিভাবে কাজ করতেছে? কোনটা? যেমন আমরা যখন মাইস্কুয়েল এর ম্যানুয়ালি যে ফরেন কি প্রাইমারি কি রিলেশন আপনি ফরেন কি প্রাইমারি কি দিয়ে দেবেন। আপনি যদি রিলেশনটা ভিউ জেনারেট করতে চান, আপনি মাইস্কুয়েল থেকে ভিউ জেনারেট করে নিয়ে আসবেন। বাট আমরা তো
যখন মাইস্কুলে টেবিল বানাই আমরা তো বলে দেই না যে এটা প্রাইমারি কি ওটা ফরেন কি, জাস্ট ইউজ করতে হয়। যে লাইক আমি এখানে এই টেবিলে একটা প্রাইমারি কি আছে ইউজার টেবিলে, আপনি প্রোডাক্ট টেবিলে এটাকে যখন একটা ফিল্ড বসাবেন এটা অটোমেটিক সে ফরেন কি হিসেবে নিয়ে নেবে। একটু চেক করি। In our database schema, call to undefined method, default string length, le, আচ্ছা আমরা টাইপ মিসিং মিস্টেক করেছি। দেখেন নাথিং টু রোল ব্যাক আমাকে বলেছে। রোল ব্যাক তো তখন হবে আপনি যখন দুইটা একসাথে আনেন। আগে আমি মাইগ্রেশনটা করাই। এখানে কিন্তু একই এরর আসে। অলরেডি ইউজার অলরেডি এটা অলরেডি এক্সিস্ট ইউজার, আপনি ওটা ডিলিট করে দিলে কাজটা ডিলিট করে দিবেন অথবা রিফ্রেশ দিলে কাজ করবে না, রিফ্রেশে হয়তো কাজ করবে না। চেক করি দাঁড়ান। রিসেট করবেন না স্যার, রিসেট করলে ডাটা চলে যায়। ডাটা চলে যায়। ডাটা রিসেট করে দিলে থাকলে রিসেটে ডাটা চলে যায়। ডেটাবেসকে ক্লিয়ার করার জন্য ইউজ করা হয়। নাথিং টু রোল ব্যাক করছে, অলরেডি এক্সিস্ট করছে। এটাকে ডিলিট করতে হবে। রোল ব্যাক আছে নিচে স্যার ড্রপ ওকে, এখন মাইগ্রেট করলে হয়ে যাবে। একই does not exist। আমাদের যে টেবিলটা আছে, আমাদের টেবিলের নাম কি? অ্যাডমিন টেবিল। এখানে কোনো পাসওয়ার্ড বলে কোনো কিছু দিয়েছি? ও এটা স্ট্রিং হবে। এখানে তিনটে টেবিলে আসছে দেখেন, আর আমাদের ওই টেবিলটা আসে নাই যেটাতে এরর আসছে। আবার মাইগ্রেট করি। আচ্ছা, চারটা টেবিল জেনারেট হবে এখন। একটা মাইগ্রেশন হ্যান্ডেল করার জন্য পাসওয়ার্ড রিসেট আছে, অ্যাডমিন টেবিল আছে এবং ইউজার টেবিল আছে। আমরা অ্যাডমিন টেবিলটা দেখি যেটা আমরা স্কিমা বানিয়েছিলাম। স্ট্রাকচারে গেলে দেখা যাবে আমরা আইডি, নেম এবং এগুলো ভার্কারে দিয়েছিলাম, খেয়াল করেছেন? আচ্ছা, আর অ্যাডমিন পাসওয়ার্ড যেটা, এটা কিন্তু ভার্কার 191 নিয়েছে, যেহেতু আমি কোনো কিছু সেট করি নাই, এটা ডিফল্ট সেট করা ছিল। 191 ডিফল্ট সেট করা ছিল। এক্সেস লেভেল টাইনি ইন্টিজার 4 আসছে, আর ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। ক্রিয়েটেড অ্যাট যেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি এটাকে তখন চেঞ্জ করা হয়, যখন ডেপ্লয় করা হয় তখন এটাকে চেঞ্জ করে ওই ডিফল্ট যে ভ্যালুটা সেটা সেট করা হয় টাইম স্ট্যাম্প লাইভে যখন দিয়ে দেওয়া হয়। একটি স্ক্রিপ্ট চালিয়ে লাইভ প্রজেক্টে ধরেন আমার 10টা টেবিল আছে, প্রত্যেকটা টেবিলে কিন্তু ক্রিয়েটেড অ্যাট আছে। এই ফিল্ডের ডিফল্ট ভ্যালু সেট করা হয় কি টাইম স্ট্যাম্প, এটা সে ডেটাবেস থেকে নিয়ে নেয় আর সার্ভার থেকে। আর আপডেটেড অ্যাট এটা ম্যানুয়ালি পুট করতে হয়। যখন আপডেট অ্যাকশন হবে তখন ওটা ফাংশন থেকে নিয়ে, পিএসপি থেকে নিয়ে ওখান থেকে ধরে পুশ করতে হয়। আর এই ফিল্ডগুলো অ্যাডমিন আইডি, এটা প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট হিসেবে চলে। আমরা যদি ডাটা দিতে চাই, এই চারটা ফিল্ডের ডাটা আমরা কিন্তু দিতে পারি, তাই না? সো কি দেখছিলাম আমরা, মাইগ্রেশন করছিলাম, রাইট? মাইগ্রেশন করে unsigned, that means both case, positive, negative, integer 10,
সাইন আছে, আনসাইন্ড আছে, হ্যাঁ। So, নেগেটিভ কাজ করবে না, শুধু যদি সাইন মানে আমি যদি ইন্টিজার বলি নেগেটিভ পজিটিভ বোথ, আনসাইন্ড হলে পজিটিভ ইন্টিজার রেঞ্জ, হ্যাঁ। ড্রপ ডাউন আসে, একটা খেয়াল করবেন আপনি যখন একটা ফিল্ড অ্যাড করবেন, এখানে অ্যাট্রিবিউট আছে বাইনারি, আনসাইন্ড, আনসাইন্ড জিরো ফল আর কারেন্ট টাইম স্ট্যাম্প। বাইনারি স্পেসিফিকেশন আপনি সেট করুন, নর্মালি এটাকে ব্ল্যাঙ্ক দেওয়া হয়। আনসাইন্ড এটা নর্মালি ওরা আনসাইন্ড যেটা করে পজিটিভ ভ্যালু নিয়ে ইন্টিজার ভ্যালু প্রাইমারি কিটা সেট করে। প্রাইমারি কি যদি ওভারফ্লো হয় তখন মাইস্কুয়েল অ্যাবনর্মাল বিহেভ করে। আমি ইন্টিজার 5 দিয়েছি বাট আমার 1 লাখ রেকর্ড এন্টার হয়ে গেছে, তখন কি হবে? এই যে আনসাইন্ড যে জিরো ফল সিস্টেমটা আছে, আপনি বেসিক্যালি যে বিগ ডাটার দিকে যখন যান তখন এই ফিল্ডের ভ্যালুগুলো কাজ করে নরমালি। হ্যাঁ, মানে ফিল আপ করে নেয় সে পুরো জায়গাটার ক্ষেত্রে, বাট জিরো ফলটা আপনারা কখনোই প্রাইমারি কির ক্ষেত্রে ইউজ করবেন না, রাইট? প্রাইমারি কির ক্ষেত্রে ইউজ করবেন না। বাইনারি এটা ডিফারেন্ট কেসে, হ্যাঁ, হ্যান্ডেল করার জন্য যে আপনি যদি এটাকে দিয়ে ডাটা অ্যানালাইসিস করতে চান সেই ক্ষেত্রে ফিল্ড হিসেবে বাইনারি ইউজ করা যেতে পারে। বাট আনসাইন্ড যেটা ইন্টিজারের ক্ষেত্রে আমরা ইউজ করি, যে কোনো ইন্টিজারের ক্ষেত্রে আমরা আনসাইন্ড ইউজ করতে পারি, যাতে এক্সিড যদি করে রেঞ্জটা, বিশেষ করে অটো ইনক্রিমেন্ট ফিল্ডে আমরা কিন্তু জানি না কত আসবে। এটা আপনি একটা বাই ডিফল্ট সেট করে রেখেছেন 5, এটা 10 বছর পর আপনি জানেন না প্রত্যেক 10 বছর পরে এক্সিড করে গেছে, তখন কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করতে পারে। নেগেটিভ ভ্যালু চলে আসতে পারে যদি আপনি ব্ল্যাঙ্ক দেন, গার্বেজ ভ্যালু চলে আসতে পারে, তো সেই সময় আপনি আনসাইন্ড ইউজ করতে পারেন। বাট ল্যারাভেল আপনাকে অলওয়েজ যখন আমার 5টা ফিল আপ করে গেল যখন আনসাইন করে দেন কি ভ্যালু আমরা দেখেন একটু টেস্টই করি। আমরা যদি এই ডেটাবেজেই বলি যে আমি আনসাইন করছি এবং আমি একটা টেবিল, ধরেন আপনাদের এই ডেটাবেজে একটা টেবিল আমি ম্যানুয়ালি বানাই, ABCD দুইটা ফিল্ডের একটা ডেটাবেজ টেবিল বানাই। নেম এরকম হয়েছে কেন? জাস্ট আইডি, ইন্টিজার, লেন্থ 1, ইন্ডেক্স, প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট, অ্যাট্রিবিউট, আনসাইন্ড। বুঝাটা সহজ হবে রিয়েল লাইফে গেলে। নেম ওয়ার্কার যার ভ্যালু আমি বলছি 10, আর কিছু দিচ্ছি না, একটা টেবিল আমি দিলাম। এটা আমি পরবর্তীতে রিমুভ করে দিব। ইনসার্ট করছি, আমার আইডি তো দেওয়ার দরকার নেই, তাই না? এটার নাম জানো কি? খায়রুল, স্পেলিং KHAIRUL। খালিদ, স্পেলিং KHALID, খালিদ। 10টা দিয়েছে। আনসাইন বলতে যেটা জানি যে মানে যখন সে ডাটাটাকে বাইনারিতে সেভ করতেছে, একটা বাইট সে রাখতেছে, এটা পজিটিভ আর নেগেটিভ এর মাধ্যমে হবে, মানে আনসাইন বলে দিলে ওইটা সে আর ইয়ে করে না, অকুপাই করে রাখে। পেছনের জন জানো? আচ্ছা, এল না, আপনারটা আমি দেইনি, আপনার নাম ভুলে গেছি এই জন্য। ইমরুল, ইমরুল। রাতুল, পেছনে মহসিন, দেন প্রণব, NOB, NO
NA কুনাল কুনাল বিনয় ওয়াই তারপর রুবেল দেন তারপর শেফিল্ড কই আর কই গো কোথায় না একটা দিলে সমস্যা নেই কি হচ্ছে আমাদের এখানে দেখেন না আমি 2 তো ঠিক আছে আমার তো 1 ইন্টিজার 1 রাইট এখানে তো গন্ডগোলটা আছে মাথা নষ্ট হয় না স্যার আমরা এটা বাসায় বসে ইনশাআল্লাহ করব এই যে ডেটাবেজে আমি শুনছি স্যার ডেটাবেজে ফাইল রাখা এটা কি জিনিস ব্লব আকারে রাখবেন মানে সেই জিনিসটা কি হবে ব্লব করে মানে ওটাকে মানে বাইনারিতে কনভার্ট করে রাখবেন না সবচেয়ে ওস্ট হয়ে হ্যাঁ না ওস্ট হয়ে একদম ওস্ট এটা অ্যাকচুয়ালি আর এখন ইউজ হয় না ফিল্ডগুলো যখন তুলে ফেলেছেন আগে ব্লব নামে একটা ডেটা টাইপ ছিল এখন সম্ভবত নেই আছে ব্লব আছে সো থাকতে পারে বাট অনেক কিছুকে তারা তুলে নিয়েছে মাইমস নামে মাইমস টাইপ স্টিল রয়েছে এগুলো ফাইল স্টোর করার জন্য মূলত এটাকে ইউজ করা হতো ব্লব ডেটা টাইপ মাইমস টাইপ হচ্ছে দ্যাট হ্যাঁ বেস ধরার জন্য বাট গুড প্র্যাকটিস না গুড প্র্যাকটিস না বাট একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এটা একটু টেস্ট করবেন হ্যাঁ একটা রেকর্ড স্ক্রিপ্ট চালিয়ে 100 রেকর্ড অ্যাড করে ফেলবেন হ্যাঁ এই যে সিডারের যে ব্যাপারটা বললেন এটা কি কাজ করে সিড ক্লাস আপনি ক্লাসটা মাইগ্রেশনের মাধ্যমে যখন রান করাবেন তখন ওই ক্লাসের ভিতরে আপনি ধরেন ফাংশন জেনারেট করে রেখেছেন কিছু ডাটাও দিয়ে রেখেছেন অটোমেটিক ওই টেবিলে ডাটা ইনসার্ট হবে এক একটা টেবিলের জন্য এক একটা করে সিডার ক্লাস আপনাকে তৈরি করতে হবে একটা এক্সাম্পল সিডার ক্লাস তৈরি করাই আছে আমি যদি এক্সাম্পল ডেটা একবারে কিছু ঢুকাই রাখতে চাই এটা আপনাকে ফ্যাক্টরি বানাতে হবে ফ্যাক্টরি ওই যে না এক্সেল ফাইল থেকে ডাটা না এখানে যে বিষয়টা আছে মাইগ্রেশনের ভেতরে একটা আছে সিডার আরেকটা আছে ফ্যাক্টরি চাঙ্ক অফ ডাটার জন্য মডেল ফ্যাক্টরিতে যেতে হবে আর স্পেসিফিক টেবিলের জন্য সিডিং এ যেতে হবে সো ডেটাবেস সিডার যেটা এই যে আপনি এখানে টেবিলের ক্লাস ফাংশন কল করে ডাটা রান করতে পারেন আপনি রান দিয়ে যখন আমি এই সিডারকে কল করব এই অটোমেটিক এই রানশন ফল হবে ওরা মডেলকে কল করে তো আমরা যেহেতু মডেল কনসেপ্টে যাচ্ছি তাহলে মডেল হচ্ছে এটা ভিন্ন জিনিস যে মডেল ফ্যাক্টরি আপনি যখন একসাথে অনেক ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তখন আপনি যে মডেল ফ্যাক্টরিতে যাবেন এখানে দেখেন ফাংশন বানানো আছে আলাদা আলাদা করে ডেটাবেস ফিল্ডের জন্য ভ্যালু কনসেপ্ট দেওয়া আছে রাইট এটা আলাদা যে আপনি লাইক ভ্যালু জেনারেট করতে চাচ্ছেন বাট আপনি ডেটাবেস ব্ল্যাঙ্ক হিউজ ডাটা প্রত্যেকটা টেবিলে ডাটা দিতে চাচ্ছেন তখন আপনার এই মডেল ফ্যাক্টরিটা লাগবে বাট এই মডেল ফ্যাক্টরি এই না যে এটা একটা মডেল ক্লাস এটা আলাদা জিনিস ঠিক আছে মডেল আলাদা জিনিস আর মডেল ফ্যাক্টরি আলাদা কনসেপ্ট ওকে আর সিডিংটা হচ্ছে ক্লাস ওরিয়েন্টেড যে আপনি একটা সিড ক্লাস তৈরি করেছেন এর জন্য আমি আলাদা একটা টেবিল কনসেপ্টে যাচ্ছি এক একটা সিডিং ক্লাস এক একটা করে টেবিল আপনাকে ডাটা ম্যানিপুলেট করে দেবে কিছু ডাটা আপনি তৈরি করে
নিতে পারছেন। বাট প্রবলেম ইজ দ্যাট যে রিলেশনাল যদি কোনো ডাটা থাকে সেক্ষেত্রে প্রবলেম। রিলেশনাল কোনো ডাটা, একটা টেবিলের ডাটার সাথে আরেকটা টেবিল রিলেশন রাখছে, সেখানে আপনার এই সিডিং কাজ করবে না। তখন ওই ফ্যাক্টরি কনসেপ্টে আগে থেকেই ডাটা বানিয়ে রাখতে হবে, ধরে ধরে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। তার মানে আপনাকে যখন এই ফ্যাক্টরি ক্লাসটা ডেভেলপ করবেন তার ডেটাবেস সম্পর্কে একদম কমপ্লিট সেন্স থাকতে হবে, দেন সে ওখানে ডাটা রেখে দেবে। ওকে, আচ্ছা, তো সিড কনসেপ্টে আমরা পরবর্তী ক্লাসে যাব, বাট আজকে আমরা যেটা দেখবেন, আচ্ছা হোমওয়ার্ক যেটা হলো যে এটার একটা অ্যানালিটিক্যাল আউটপুট জেনারেট করে নিয়ে আসবে। সেটা হচ্ছে যে আমরা ইন্টিজার লেন্থ 1 দিয়েছি বাট 10 ডিজিট ইনসার্ট হয়েছে, মানে 2 ডিজিটও ডেটাবেজে চলে আসছে, ভাই রাইট? এর একটা অ্যানালিটিক্যাল ডকুমেন্টেশন যে আমাদের এরর কেন থ্রো করলো না, রাইট? আমি ডাইনামিক দেইনি, আমি ইন্টিজার 1ই দিয়েছি, রাইট? আমি ইন্টিজার 1ই দিয়েছি, বাট ইন্টিজার 1 তো 1 ডিজিট 2 বাইটই রাখবে, বাট আমার 1 0 নিয়েছে। এটা একটু দেখে আসবেন যে বাইনারি করে নিয়েছে। আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা কাজ করে আসবেন, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মাস্টারিংটা, মাঝের জায়গাটা, এবং একটা ফর্ম অ্যাটলিস্ট ক্যাটাগরি ফর্ম এবং ব্লগের ফর্ম, রাইট? যে লাইক ক্যাটাগরির মধ্যে আমরা যেটা নিব, ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন এন্ড পাবলিকেশন স্ট্যাটাস, দ্যাট মিন্স একটা ইনপুট বক্স, একটা টেক্সট এরিয়া, একটা ড্রপ ডাউন লিস্ট। আর যখন আমি ব্লগ সেভ করব তখন ব্লগের টাইটেল, ব্লগের শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, ব্লগ ইমেজ, রাইট, এন্ড পাবলিকেশন স্ট্যাটাস, এই ফর্মটা জেনারেট করতে হবে। এবং যেটা হতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলের এখান থেকে। এটা আমরা অথেন্টিকেট করব, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে ঢুকবো, আমরা সিকিউরিটি দিব। এখানে আপনারা দেবেন যে লাইক অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি ফর্ম আসবে, ম্যানেজ ক্যাটাগরি, ক্যাটাগরির একটা ডিজাইন অ্যাটলিস্ট আপনারা এখানে নিয়ে রাখবেন গ্রিড আকারে, অ্যাড ব্লগ এন্ড ম্যানেজ ব্লগ, দ্যাট মিন্স আমাদের জন্য ভিউ গুলো ক্রিয়েটেড থাকে, যাতে আমরা নেক্সট ক্লাসটা আরেকটু আগাতে পারি। ওকে, ফর্ম গুলো এখানে থাকবে। আমি প্রথমটা চাচ্ছি অ্যাড ক্যাটাগরি, ক্লিক করব, একটা ফর্ম আসবে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, সেভ করা কাজটা আমরা শিখব, রাইট? বাট আমরা জাস্ট ফর্মটা নিয়ে আসবেন, জাস্ট ভিউটা জেনারেট করে নিয়ে আসবেন। আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরি বললে জাস্ট ভিউটা, ডিজাইন ভিউটা, এই টেমপ্লেটে ডিজাইন ভিউ আছে না গ্রিড টেমপ্লেটে, ওইটা ডিজাইনটা দেখাবেন। আবার অ্যাড ব্লগ যখন বলবো তখন ব্লগের ফর্মটা যেন করা থাকে, এবং ম্যানেজ ব্লগ বললে ওই গ্রিডটা যেন আসে, যাতে আমরা পরবর্তীতে ওখানে কোড ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর টুডে। ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিও নিয়ে নেন।